দেখো, প্রথমে আমাদের ফাইনাল সলিউশনটা শুরু করছি। ফাইনাল সলিউশন এটা অ্যাকচুয়ালি আমাদের মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু বাংলা ভাষায় লিখেছিলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ফাইনাল সলিউশন, এটা তিনি অ্যাকচুয়ালি বাংলা ভাষায় উপায় গল্প বলে তিনি লিখছিলেন। পরবর্তীকালে এটাকে ট্রান্সলেট করা হয়েছিল। যাই হোক, আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের অরিজিনাল নেম বা মানিক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে একটু তার ব্যাকগ্রাউন্ডটা জেনে নিই। তার জন্ম অ্যাকচুয়ালি হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে তোমার দুমকা নামে একটা শহরেতে তার জন্ম। বাট পাশাপাশি আবার দেখতে পাচ্ছি তোমার এই যে পার্টিশন হচ্ছে, পার্টিশনের সময় তিনি কিন্তু আমাদের ইন্ডিয়াতে চলে আসছেন, এবং ইন্ডিয়াতে আসার পরে তার এক্সপিরিয়েন্সটা এখানে ওই যে পার্টিশনের সময় সেটা তিনি তার জীবনকে এক্সপিরিয়েন্স থ্রু গ্যাদার করেছিলেন, সেটাই কিন্তু আমাদের এই পার্টিশন লিটারেচারের মধ্যে এক্সপ্রেস করছেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1908 সালে। তিনি বেসিক্যালি কিন্তু তার এডুকেশনটা যদি দেখি, তিনি কিন্তু ম্যাথ অনার্স নিয়ে পড়া শুরু করেছিলেন। বাট পাশাপাশি আহ, যখন তিনি সেকেন্ড ইয়ারে পড়েন সম্ভবত, তারই একজন বন্ধু লিটারেচার নিয়ে তাকে চ্যালেঞ্জ করেছিল যে গল্প লিখতে পারবি, এরকম গল্প নিয়ে চ্যালেঞ্জ করেছিল। তো সেই গল্প লিখতে গিয়েই কিন্তু তার প্রথম সাহিত্য জীবনে প্রবেশ করে, এবং সাহিত্য লিখতে লিখতে এক একটা গল্প এমন জায়গায় চলে গিয়েছিল, যেমন পুতুল নাচের রীতিকথা বলো। পুতুল নাচের রীতিকথাটা ওটা বাংলা, যারা বাংলা অনার্স নিয়েছে ওদের আছে। দারুণ একটা উপন্যাস। ইভেন ওটার ওপরে অনেক মুভি টুভিও হয়েছে। তারপরে পদ্মা নদীর মাঝি, আরো অন্যান্য অসংখ্য উপন্যাস, দারুণ দারুণ ওনার উপন্যাস আমরা দেখতে পাই। যাই হোক, আমাদের এই যে মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু তার পরবর্তী নাম, অ্যাকচুয়াল তার নাম কিন্তু তোমার দেখতে পাবো তোমার প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তার অ্যাকচুয়াল নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, বাট পরবর্তীকালে তার লিখতে লিখতে লেখার জগতে মানিক বন্দ্যোপাধ্যায় নামেই তিনি কিন্তু ফেমাস হয়ে গিয়েছিলেন। যাই হোক, তার লেখা প্রচুর গল্প আমরা দেখেছি মুভি হিসেবে প্রেজেন্ট করা হয়েছে, ওয়েব সিরিজেতে, বিভিন্ন জায়গাতে, বাংলাদেশ আর আমাদের ওয়েস্ট বেঙ্গল, বিভিন্ন আহ, জায়গাতে আমরা দেখতে পেয়েছি তার লেখাকে প্রদর্শন করা হয়েছে, স্টেজ পারফর্ম করা হয়েছে, মুভি হিসেবে প্রেজেন্ট করা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ফাইনাল সলিউশন অথবা উপায়, এই গল্পের ব্যাকগ্রাউন্ডটা বেসিক্যালি পার্টিশন লিটারেচার। অর্থাৎ পার্টিশন যে কিভাবে মানুষকে এফেক্ট করে, পার্টিশনের ফলে কি হয়েছিল, সেই সমস্ত বিষয়টা দেখতে পাবো। যে 1947-এ আমরা দেখতে পাই যে ভারত স্বাধীন হচ্ছে, বাট স্বাধীনতার নামে যে কি প্রহসন চলছে সেই বিষয়গুলোই কিন্তু আমরা এখানে দেখতে পাবো। যে পার্টিশন হয়ে তিনখানা দেশের জন্ম হচ্ছে, ভারত, বাংলাদেশ আর পাকিস্তান। তখন এই বাংলাদেশ বাংলাদেশ নয়, তখন পূর্ব পাকিস্তান নামে পরিচিত। সেটা কিন্তু তখন মুসলিম কান্ট্রি হিসেবে আমরা জানতাম। বাট এই যে মুসলিম কান্ট্রি, তখন তো সেখানে দেখতে পেয়েছিলাম যে তোমার যে পুলিশ স্টেশনগুলো ছিল সেগুলোকে জুড়ে দিয়ে একটা কিন্তু বাউন্ডারি বানিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে কি দেখা গিয়েছিল যে অনেক হিন্দু আমাদের বাংলাদেশে রয়ে গেছে, আবার অনেক মুসলিম কিন্তু আমাদের মুর্শিদাবাদ, দিনাজপুর জেলায়, বা আমাদের সাউথের দিকেও কিন্তু অনেক মুসলিম কিন্তু কমিউনিটি রয়ে গিয়েছিল। তো তাদের মধ্যে এই এই যে প্রহসন, এই যে আমাদের মাইনরিটি, এই মাইনরিটির ওপরে যে টর্চারটা মেজরিটি, সেই মাইনরিটির টর্চারটাই কিন্তু আমরা এখানে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড রূপে দেখতে পাবো। যে তাদেরকে অ্যাকচুয়ালি কি রূপে ইউজ করা হচ্ছিল, স্পেশালি মেয়েদেরকে, এবং তাদেরকে দেখতে পাবো যে অ্যাজ অ্যান অবজেক্ট রূপে তাদেরকে সিডিউস করার সব সময় চেষ্টা করা হয়েছে। প্রত্যেকটা পার্টিশন লিটারেচার যতগুলো পড়বে, শুধুমাত্র তোমার এটা বাদে, আমাদের তোবা তেগ সিং বাদে, বাকি যতগুলো পড়বে প্রত্যেকটাতে পাবে কিভাবে মহিলাদেরকে সিডিউস করা হয়েছে, অ্যাবিউজ করা হয়েছে, সেই যাবতীয় বিষয় কিন্তু আমরা পাবো। যেমন মারুন পড়তে গেলেও পাবো, সেরকম আমরা ফাইনাল সলিউশন পড়তে গেলেও কিন্তু পাবো। যাই হোক, এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি আমাদের দ্য ফাইনাল সলিউশনের। আমাদের 1947 যেই সময় দেশ ভাগ হচ্ছে, বর্ডার তৈরি হয়ে গেছে, বাউন্ডারি হয়ে গেছে, সেই সময় বাংলাদেশের হিন্দুরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলে আসছে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুসলিমরা ওদের দেশে চলে যাচ্ছে। এই যে সিচুয়েশনেতে, সেই সিচুয়েশনটাকেই আমরা কিন্তু এখানে দেখতে পাবো, যেটা কিন্তু বেসিক্যালি আমাদের ক্যালকাটা ওরিয়েন্টেড, অর্থাৎ কলকাতাকে কেন্দ্র করে, কলকাতার অধীনস্থ এলাকাগুলোতে কিন্তু এই সেটিংটাকে রাখা হয়েছে, যেখানে আমরা কিন্তু অ্যাকচুয়ালি শিয়ালদা স্টেশনের মেনশন পাবো। যে শিয়ালদা স্টেশনেতে অ্যাকচুয়ালি এই বিষয়টা ঘটেছে, অ্যাকচুয়াল রিয়েল ট্রুথ। এবং সেটাকে তিনি কিছুটা
নিজের ফিকশনাল এলিমেন্ট বা কিছু লেখার স্টাইলকে অ্যাড করে কিন্তু এই বিষয়টাকে মেনশন করেছেন, বাট এটা কিন্তু একটা রিয়েল স্টোরি, একটা নন ফিকশন স্টোরি আমরা এখানে দেখতে পাচ্ছি। যাই হোক, এখানে এই যে গল্পটা, এই গল্পটার আমরা ডেটা কিন্তু বিভিন্ন নিউজ পেপারেতে পাই, ইংলিশ ডেলি পেপারে বলো বা তোমার অমৃতা বাজার পত্রিকা, এই সমস্ত বিভিন্ন পেপারে কিন্তু এই সিচুয়েশনটাকে মেনশন করা হয়েছিল, যেই সময় কিন্তু কলকাতাতে একটা ঘটনা ঘটেছিল যেটাকে গেটওয়ে অফ হেল বলা হতো। যে তোমার কলকাতাতে এমন একটা ঘটনা ঘটেছিল, দ্য গ্রেট ক্যালকাটা ডেথ, এরকম বলে একটা ইনসিডেন্টকে মেনশন করা হয়েছিল, যেরকম জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে দেখেছিলাম যে কিভাবে তোমার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে কে, হিউম না, হিউম ছিল তো, হ্যাঁ হিউমের তোমার বিভ্রান্ত স্বরূপ চিন্তা ভাবনার জন্য তার এরকম ভাবে সাধারণ অমৃতসরের মানুষদেরকে মার্ডার করা হয়েছিল, সেরকম দেখেছি। ঠিক সেরকম এখানেও দেখতে পাবো কলকাতা আর বাংলাদেশের এই যে বর্ডারটা হয়ে যাচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে এই যে বাংলাদেশের বর্ডারটা হয়েছে, এই কন্টেম্পোরারি টাইমেতে গ্রেট ক্যালকাটা ডেথ বলে আমরা দেখতে পাই যে সেখানে প্রচুর এরকম ভাবে মৃত্যু হয়েছিল, মার্ডার করা হয়েছিল অ্যাকচুয়ালি। হিন্দুদেরকে মুসলিম এবং মুসলিমদেরকে হিন্দুরা কিন্তু মার্ডার করে বসছিল। কেন না, সেই সময় তাদের মধ্যে পলিটিক্যাল লিডাররা বা তোমার ব্রিটিশরা তারা চেয়েছিল এদের মধ্যে একটা, যাতে কনফ্লিক্ট তৈরি হয়, তাদের মধ্যে একটা রায়ট তৈরি হয়, তাদের মধ্যে একটা ধর্ম নিয়ে যেন প্রহসন তৈরি হয়, যার ফলে কি হবে, এদেরকে কিন্তু আলাদা করা পসিবল হবে, এদেরকে কিন্তু সেপারেট করে দেওয়া পসিবল হবে। সেই জিনিসটা কিন্তু আমাদের প্রত্যেকটা পার্টিশন লিটারেচারের মধ্যে দেখতে পাবো। পাশাপাশি এখানে দেখতে পাবো আরো অন্যান্য কিছু প্রবলেম, যেরকম ফাইন্যান্সিয়াল প্রবলেম, যেরকম ওয়েমেন কন্ডিশনদের প্রবলেম, এবং পাশাপাশি ইলিটারেটের প্রবলেম, যাবতীয় এই সমস্যাগুলো কিন্তু দেখতে পাবো, যার কারণে এখানে আমাদের দেখতে পাচ্ছি মানিক বন্দ্যোপাধ্যায় যেন তিনি একটা তার সমাধান দেওয়ার চেষ্টা করছেন। তিনি বলছেন এই যে এত সমস্যা, এই যে এত প্রবলেম, সেই প্রবলেমের একটা আলটিমেট আমি সলিউশন বার করলাম, যেটার নাম তিনি দিচ্ছেন উপায়। অর্থাৎ তার একটা পসিবিলিটি, তার একটা অন্য একটা, তার ইংলিশ টাইটেলটা হয়তো একটু মানে রিলেভেন্ট নাও হতে পারে 100%, বাট বাংলায় যে টাইটেলটা তিনি দিচ্ছেন উপায়, সেই উপায়টা অ্যাকচুয়ালি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 100% অ্যাকিউরেট। কেননা ফাইনাল সলিউশন মানে কি, একদম শেষ সমাধান। বাট তুমি যখন উপায় শব্দটাকে বলছো, তার মানে কি হয়ে যাচ্ছে, তার কোনো একটা টোটকা বা তার কোনো একটা পন্থা যেটা করলে কিন্তু এই প্রবলেমটাকে মেটানো যেতে পারে, সেই একটা প্রসেস। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইনাল সলিউশন রূপে তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটাকে ট্রান্সলেট করা হচ্ছে। এবারে আমরা দেখতে পাচ্ছি তোমার ব্যাকগ্রাউন্ড তো জানলাম, আমাদের শিয়ালদা স্টেশনকে ওরিয়েন্ট করে তার আশপাশের যে বিভিন্ন রিফিউজিরা এসেছিল, রিফিউজি মিনস হচ্ছে পরিত্রাণতা, অর্থাৎ যারা কিন্তু বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসছিল বা ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাচ্ছিল, এই যে মানুষগুলো, এই যে রিফিউজি, এই রিফিউজিদের কন্ডিশনই কিন্তু এখানে মেনশন করা হচ্ছে, এখানেও মেনশন হচ্ছে, প্লাস মারুন্ডেও কিন্তু আমরা দেখতে পাবো একই প্লট বা একই কনটেক্সটের ওপরে কিন্তু লেখা হয়েছে। যাই হোক, এখানে আমরা যদি ক্যারেক্টার দেখি তো বেসিক্যালি আমাদের দ্য ফাইনাল সলিউশনে পাঁচখানা ক্যারেক্টারকে মেনশন করা হয়েছে। পাঁচখানা ক্যারেক্টারের মধ্যে প্রথম যে ক্যারেক্টার দেখতে পাচ্ছি, যে আমাদের প্রোটাগনিস্ট বলতে পারি, সেই প্রোটাগনিস্ট আমাদের হচ্ছে তোমার মল্লিকা। ঠিক আছে, আমাদের ফিমেল প্রোটাগনিস্ট তিনি এখানে ক্রিয়েট করছেন, যার নাম হচ্ছে মল্লিকা। এবং আরো অন্যান্য ক্যারেক্টারের মধ্যে দেখতে পাচ্ছি সে প্রোটাগনিস্ট মানে সে একজন ভালো ক্যারেক্টার রূপে, বাট তার কন্ট্রাস্টিং ক্যারেক্টার রূপে বা তার কালপিট ক্যারেক্টার রূপে এখানে দেখতে পাচ্ছি ব্যাড ক্যারেক্টার স্বরূপ, যার নাম হচ্ছে তোমার প্রমথ। এই প্রমথই কিন্তু অ্যাকচুয়াল ভিলেন, এবং তার মার্ডারের সাথে সাথেই কিন্তু এই গল্পের সলিউশন। এবারে প্রথম ক্যারেক্টার আমরা তাহলে কাকে দেখতে পাচ্ছিলাম, মল্লিকাকে। মল্লিকা হচ্ছে আমাদের এখানে প্রোটাগনিস্ট। তারপরে দেখতে পাচ্ছিলাম তার অপোজিট ক্যারেক্টার বা তার কন্ট্রাস্টিং ক্যারেক্টার রূপে দেখতে পাচ্ছি যে আমাদের এই গল্পের কালপ্রিট, যার নাম হচ্ছে প্রমথ। সে কি না, সে একজন হচ্ছে এনজিওর নাম করে একটা সংস্থা চালায়, যে সেখানে বলা হয় যে মানুষকে সে এই যে যারা এখানে এসেছে, যারা ওই শরণার্থী, সেই শরণার্থীদেরকে ও আশ্রয় দিচ্ছে, তাদেরকে সাহায্য করছে, তাদেরকে খাবার দিচ্ছে, এরকম নাম করে ও জাস্ট ওর নিজের
পারপাসটা পিছন দিকে আমরা দেখতে পাচ্ছি মেটাচ্ছে, এবং তার পিছনে ওর একটা বড় বিশাল র্যাকেট চালাচ্ছে। সেখানে মহিলাদের পাচার করাটাকে আমরা দেখতে পাচ্ছি র্যাকেট চালাচ্ছে। ইভেন তার নিজের যে লাস্ট, সেই লাস্টটাকে পূরণ করার জন্য আমরা দেখতে পাবো যে মল্লিকাকে সে কিভাবে পেতে চেয়েছিল, সেই বিষয়টাও দেখতে পাবো। যাই হোক, মল্লিকার হাজবেন্ডকে আমরা দেখতে পাচ্ছি। মল্লিকার হাজবেন্ডের নাম হচ্ছে ভূষণ। যেই ভূষণের দেখতে পাবো যে তার কর্মহীন হয়ে পড়েছে, কেননা সে এখান থেকে মানে বাংলাদেশ থেকে যেহেতু আমাদের ইন্ডিয়াতে আমাদের ওয়েস্ট বেঙ্গলেতে আসছে, এখানে এসে সে কি কাজ করবে, কোথায় থাকবে, এরকম দেখতে পাচ্ছি না। তার মাথায় হাজারো একটা চিন্তা যে তার ফ্যামিলিকে কিভাবে চালাবে। ইভেন তার শুধুমাত্র ওয়াইফকে নয়, তার পাশাপাশি ছেলের খাবার জোগাড় করতে হবে, যেই ছেলের নাম এখানে খোকন বলে মেনশন করা হয়েছে। বাচ্চা ছেলেটার বয়স জাস্ট 2.5 বছর বয়স, এবং সেই 2.5 বছরের ছেলের দুধ থেকে জোগাড় করে তার ওয়াইফের জন্য খাবার জোগাড় করা, তাদের পোশাক আচ্ছাদন কেনা। ইভেন দেখতে পাচ্ছি তার একজন বিধবা বোন আছে, যেই বিধবার নাম বোনের নাম হচ্ছে আশা। সেই বোনের জন্য তার টেনশন হয় যে ওয়াইফ, তার ছেলে, এদেরকে কিভাবে রাখবে, তাদের জন্য দুবেলা দুমুঠো কিভাবে খাবার জোগাড় করবে, সেই টেনশনটাও দেখতে পাচ্ছি তার মধ্যে চলছে অনবরত। যার কারণে সে কিন্তু কোনো মতে শান্তিতে থাকতে পারছেন না, এবং অনবরত দেখতে পাচ্ছি সে এই বিষয়টা নিয়ে রেগে যাচ্ছে, কিভাবে সংসারটা চালাবেন সেই নিয়ে কিন্তু তিনি প্রবলেমে পড়ছেন। আরো একটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি তোমার, যার নাম হচ্ছে রামলোচন। সেই রামলোচন অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি প্রমথর কাছেই কাজ করে, বা প্রমথর অ্যাকচুয়ালি একটা কি বলবো, রাইট হ্যান্ড বলতে পারি, বা একটা সার্ভেন্ট, এরকম এক প্রকার ক্যারেক্টার দেখতে পাচ্ছি রামলোচনের। তো বেসিক্যালি আমরা মোটামুটি 5টা ক্যারেক্টার দেখতে পাচ্ছি, 5-6টা। যদি খোকনকেও নিই তাহলে হয়তো সম্ভবত 6টা হয়ে যাবে। 6টা ক্যারেক্টার দেখতে পাচ্ছি। আদারওয়াইজ প্রোটাগনিস্ট রূপে বা আমাদের এখানে যার রোলটা বেসিক্যালি দেখতে পাচ্ছি সে হচ্ছে আমাদের মল্লিকা, এবং আরো একজনের এক্সিস্টেন্স বেশি পরিমাণে দেখতে পাচ্ছি, তার নাম হচ্ছে প্রমথ, যাকেই কিন্তু এই গল্পের কালপ্রিট রাখা হয়েছে, এবং তার মৃত্যুর সাথে সাথে একটা সলিউশন বার করা হচ্ছে, যেই সলিউশনটা তারা পরবর্তীকালে ফলো করবে, এরকম কিছু একটা ডিসিশন নিচ্ছে তারা। যাই হোক, একদম প্রথমেই আমরা দেখতে পাচ্ছি তাদের ঘর সম্পর্কে বর্ণনা করা হচ্ছে, যে তারা কোথায় থাকে, তারা কি করে, এই যাবতীয় প্লট সম্বন্ধে বলা হচ্ছে। যে তাদের জানতে পাচ্ছি যে এখানে যেহেতু এসেছে, এখানে এসে তাদের এমন কোনো জায়গা নেই যেটুকু যেই জায়গাতে তারা বসবাস করতে পারবে, যেই জায়গায় তারা থাকতে পারবে। এত সামান্য একটা জায়গা, তোমার জাস্ট কি বলবো, একটা আহ তোমার একটা যেরকম টেবিল হয়, এই টেবিলের সাইজের একটা এইটুকু সামান্য জায়গা দেয়া হয়েছে। সেইটুকু জায়গাতে তারা শুধু একা নেই, প্রত্যেকে আছে, মানে সে, তার ওয়াইফ, তার ছোট বাচ্চা, তার বোন, এরা প্রত্যেকে দেখতে পাচ্ছি ওই জাস্ট ওইটুকু সামান্য জায়গাতে এদের জীবনটাকে কাটাতে হচ্ছে। ওইটুকুর মধ্যে ওরা ওদের তোমার টেন্টটাকে খাটিয়ে ওখানে আশ্রয় নিয়েছে। যাই হোক, এখানে যখন আশ্রয় নিয়েছে তাদের জীবনটা তো বিশাল প্রবলেমের মধ্যে দিয়ে কাটাতে হচ্ছে। কি কাজ করবে, কি কিভাবে থাকবে, খাওয়া দাওয়া কিভাবে কি করবে, এই নিয়ে ওদের দেখছি মাথায় বিশাল চিন্তা, বিশাল হেডেক। তো তাই সেই কারণে ওরা দেখতে পায় যে বিভিন্ন জায়গায় কাজ খুঁজতে থাকে, ঠিকাদারি হিসেবে কাজ করতে চায়, কারো কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করতে চায়। তো এই যে সিচুয়েশনটা হয়েছে, এই সময় নিজেকে দেবতা স্বরূপ রূপে একটা ক্যারেক্টার তৈরি করছে আমাদের প্রমথ। সে নিজে এসে বলছে আমি একটা এনজিও চালাই, গরিব মানুষদেরকে ত্রাণ দিয়ে থাকি, আমি তাদেরকে খাদ্য দিয়ে থাকি বলে একদম দেবতা স্বরূপ রূপে সে নিজে সেজে ফেলছে, নিজের ক্যারেক্টারটাকে একদম বিল্ড করছে, যে প্রত্যেক মানুষের কাছে একদম মহান, প্রত্যেক মানুষের কাছে কি না একদম বিশাল ভালো ব্যক্তি। অর্থাৎ অ্যাকচুয়ালি বাস্তবে আমরা যে সমস্ত মানুষদেরকে বিশাল মহান ভাবি, যে সমস্ত পলিটিক্যাল লিডারদের বা যারা এগিয়ে আসে, দেখবে করোনার টাইমেতেও এরকমই একই সিচুয়েশন হয়ে গেছিল, যে কিভাবে ত্রাণের, সেখানেও তো গরিব মানুষরা তোমার মাইগ্রেট করছিল, সেখানেও একই প্রবলেম তৈরি হয়েছিল। সেখানেও দেখতে পাবে যে হাতে তোমার একটা বস্তা চাল দিচ্ছে, দিয়ে সে অন্যদিকে তোলার সময় অন্যদিকে মুখ ঘুরিয়েছে বলে তার মাথায় হয়তো মেরে দিচ্ছে, এরকম করে দেখতে পেয়েছি, অনেক ছবি উঠেছে। অর্থাৎ সেখানে তারা কোনো কিছু দেওয়া নয়, বরং নিজের একটা ফেম তৈরি করতে মত্ত থাকে, তাদের নিজের ফেমটাকে মানুষের কাছে দেখাতে চায় যে আমি কত ভালো, দেখুন, আমি ভালো না হয়েও আমি নিজেকে দেখাতে চাই ভালো। অর্থাৎ সো কল্ড
মানে ভালো দেখানো এই বিষয়টাতে দেখতে পাচ্ছি আমাদের প্রমথও সেরকম এক ধরনের মানুষ। যাই হোক, সে কি করছে আমরা দেখতে পাচ্ছি আমাদের আহ বারবার এদের বাড়িতে বিভিন্ন ত্রাণ এদের বাড়িতে যায়, বিভিন্ন যারা আহ এরকম বাংলাদেশ থেকে চলে এসেছে, এরকম তোমার কি বলবো, যারা পার্টিশনের ফলে আমাদের ওয়েস্ট বেঙ্গলেতে চলে এসেছে, সেই সমস্ত দুর্বল আত্মহারা মানুষগুলোকে সে কি করছে, বলছে আমি তোমাদের কাজ দেব, আমি তোমাদের পয়সা দেব, আমি তোমাদের যাবতীয় দায়িত্ব নেব, এরকম বলে কিন্তু তাদেরকে দেখতে পাচ্ছি তাদের বাড়িতে এসে অনবরত যাতায়াত করতে থাকে, প্রত্যেকটা বাড়িতে এরকম যায়। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি মল্লিকার বাড়িতেও কিন্তু সে আসছে। যাই হোক, মল্লিকার বাড়িতে যখন সে আসছে, মল্লিকার প্রতি সে একটা মানে তার কি বলবো, একটা ইন্টেনশন, ব্যাড ইন্টেনশন তৈরি হচ্ছে, তার প্রতি তার একটা লাস্ট জন্মাচ্ছে। যাই হোক, মল্লিকার বাড়িতে যখন আসছে এসে বলছে যে কি গো, তোমার ছেলের জ্বর কমেছে? অর্থাৎ সেখানে দেখতে পাচ্ছি তার ছেলের অনবরত কিন্তু জ্বর হতে থাকে, টাইম মতো খাওয়া হয় না, ঠিক মতো পরিবেশে থাকে না, পোশাক নেই ঠিক মতো, সেই কারণে দেখতে পাই তার ছেলের অনবরত দুদিন ছাড়াই, আমাদের খোকনের দুদিন ছাড়াই জ্বর হয়। তো তখন মল্লিকা বলছে হ্যাঁ হ্যাঁ বাবু, আমাদের ছেলের জ্বরটা একটু কমেছে, তবে পুরোপুরি এখনো কমেনি, কালকে রাতে অনেক জ্বর উঠেছিল, এরকম বলে বর্ণনা করছে। ও বলছে হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, ওকে টাইম মতো খাওয়াও, ওকে ঠিক মতো পড়াও, টাইম মতো খাওয়া দাওয়া হলে ও আবার সুস্থ হয়ে যাবে। কিন্তু তখন দেখছি মল্লিকা বলছে বাবু এরকম কি খাওয়াবো, আমাদের তো সামান্য পয়সাও নেই যে ওকে কিছু খেতে দেবো। তখন মল্লিকাকে ও দেখতে পাচ্ছে একটা অফার দিচ্ছে, বলছে যে মল্লিকা তোমার জন্য একটা কাজ আছে বুঝলে, তুমি আমার কাছে কাজ করবে, কাজ করলে তোমাকে আমি পয়সা দেব, মাসে তোমায় 10 করে কত 70 টাকা করে দেবো সম্ভবত বলেছিল। 70 টাকা কি এতেই বলেছিল, না মারুন্ডে বলেছিল, সরি, এতে কত টাকা বলেছিল মনে পড়ছে না। তোমাকে একটা টাকাও দেবো, এরকম অ্যামাউন্ট কথা বলেছিল। যাই হোক, এবারে দেখতে পাচ্ছি ও অ্যাকসেপ্ট করে নিচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, কাজ তো দিলে ভালো হয়, সুবিধা হয়, কেননা সমস্যার মধ্যেই আছি। কিন্তু তখন দেখতে পাচ্ছি ও গিয়ে বলছে যে আমাদের মল্লিকা গিয়ে আমাদের প্রমথকে গিয়ে বলছে যে বাবু দেখুন না, আমি কি কাজ করব, আমার তো 2 বছরের 2.5 বছরের একটা ছেলে আছে, এই 2.5 বছরের ছেলেটাকে আমি মানুষ করব, না আপনার কাছে কাজ করব বলুন তো? এরকম তো সমস্যা, এক কাজ করুন না, আমার হাজবেন্ডের জন্য মানে আমার স্বামীর জন্য আপনি যদি একটা কাজ করে দিতে পারেন, ওর স্বামীর নাম হচ্ছে ভূষণ, ভূষণের জন্য যদি একটা কাজ করে দিতে পারেন, তাহলে আমি আমার খুব উপকার হয়। এবং ও তো কাজ মানে পাচ্ছে না, এবং প্যাট্রিয়ার্কি সোসাইটিতে আমার হাজবেন্ড বসে বসে খাচ্ছে আর আমি ইনকাম করছি, এটা আমার হাজবেন্ডও অ্যাকচুয়ালি মেনে নিতে পারবে না, আর সোসাইটির জন্য খুব একটা ভালো নয়। তো আপনি দেখুন না, যদি আমার জন্য মানে আমার হাজবেন্ডের জন্য যদি কোনো কাজের ব্যবস্থা করতে পারেন। তো তখন দেখতে পাচ্ছি প্রমোদ বলছে না না, এই কাজটা শুধুমাত্র মেয়েদের কাজ, ছেলেরা কিন্তু এই কাজটা করতে পারবে না। তখন দেখতে পাচ্ছি এই কথাটা শুনে মল্লিকা তার রেসপন্স করছে যে ঠিক আছে, বা তা আমার পরিবর্তে যদি আমার ঠাকুরজি কাজ করে, মানে ওনার হাজবেন্ডের বোনকে ঠাকুরজি বলা হচ্ছে, তো যদি আমার ঠাকুরজি কাজ করে তাহলে এটা হবে না? আমার ঠাকুরজিও তো কাজ খুঁজছে, কেননা আমরা প্রত্যেকেই সমস্যার মধ্যে আছি, তিনি সকলেই ইনকাম করতে চাই। ইভেন আমার ঠাকুরজি তো একজন বিধবা মহিলা, তো উনিও কাজ করতে চাইছেন। তো আপনি কি ওনাকেও কাজ দিতে পারবেন? এরকম দেখতে পাচ্ছি তিনি প্রমথকে জানাচ্ছেন। প্রমথ সেই কথাটা শুনে তখন বলছে ঠিক আছে ঠিক আছে, তাহলে এক কাজ করো, তোমরা দুজনেই কাজে লেগে যাও, তুমি যখন কাজ করতে পারবে করবে, না হলে ও কাজ করবে, এরকম ভাবে কিন্তু তাকে বলা হচ্ছে। সেও রাজি হয়ে যাচ্ছে, ভাবছে হ্যাঁ যদি এরকম হয় তো কাজ করে নেব, সুবিধাই হবে, যখন যে পারবো ইনকাম করব, যখন যে পারবো সমস্যাটা মেটাবো, সাপোর্ট করব ফ্যামিলিকে, সেই আশা নিয়ে দেখতে পাচ্ছি আমাদের তোমার প্রমথকে কথা দিয়ে দিচ্ছে মল্লিকা। তবে মল্লিকা কিন্তু তখন বুঝতে পারেনি এর ইন্টেনশনটা। মল্লিকা তখন বুঝতে পারেনি যে এর মনে এত কালপ্রিট বিষয়টা লুকিয়ে আছে, এ যে এত বদমাশ লোক সেটা তো ও জানতো না। যাই হোক, ও অ্যাকসেপ্ট করে নিয়েছে, হ্যাঁ বলে দিয়েছে। তো বাইরে বেরিয়ে সম্ভবত আশপাশের মানুষের থেকে বা রামলোচনের কথা থেকে হালকা বুঝতে পারে যে এই কাজটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো ভালো কাজ নয়।
কেননা ভালো কাজ যদি হতো তাহলে কিন্তু সেই কাজটা যে কেউ করতে পারতো। তাহলে শুধুমাত্র মহিলাদেরকে কাজ দেয়া হচ্ছে, ওর মনে একটা সন্দেহ তৈরি হয়। এই সন্দেহটাকে দূর করার জন্য দেখতে পাচ্ছি প্রমথ একদম ওর হাতে পয়সা দিয়ে আসছে, বলছে যে "এই নাও, কিছু পয়সা রাখো, এই পয়সা দিয়ে তোমার ছেলেকে দুধ কিনে খাওয়াবে, নিজেরাও কিছু খাওয়া দাওয়া করো, পোশাক পরো ভালো মতো", বলে দেখতে পাচ্ছি আমাদের প্রমথ তাকে কিছু পয়সা দিয়ে যাচ্ছে। এবং পাশাপাশি রামলোচন তাকে অনুসরণ করে তার সাথে বাড়ি ফিরে যাচ্ছে। যাই হোক, ওর মনে কিন্তু হালকা করে সন্দেহ তৈরি হতে থাকে যে এরকম কোনো কাজ, যে কাজটা মেয়েরা করতে পারবে, ছেলেরা করতে পারবে না, কি কাজ হতে পারে। যাই হোক, ও কিন্তু ওর ঠাকুরজির সাথে আলোচনা করে এবং আরো ৫ জনের সাথে আলোচনা করে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি প্রমথ বলে যে মানুষটা, সে কিন্তু কোনো ভগবান নয়, বরং ও হচ্ছে একজন শয়তান, ও হচ্ছে একজন কালপ্রিট। ও মানুষকে টাকা দেয়, টাকা দিয়ে কিনে নেয়, এবং কিনে নেয়ার পরে তাদেরকে কিন্তু নিজের লাস্ট, নিজের সেক্সুয়াল ডেজায়ার পূরণ করার জন্য তাদেরকে ব্যবহার করে। এবং যখন সে নিজে স্যাটিসফাইড হয়ে যায় তাদেরকে কিন্তু বিক্রি করে দেয়, তাদেরকে কিন্তু অন্য মানুষকে ইউজ করার জন্য রাখে। এরকম ধরনের একজন ব্যক্তি। ইভেন সে এমন এক বদমাশ লোক, নিজে তো বিভিন্ন জায়গাতে ঘর করে রেখেছে, বিভিন্ন জায়গাতে তার বাড়ি আছে, ইভেন ঘর ভাড়া পর্যন্ত দেয়। তো এখানে দেখতে পেয়েছি যে সমস্ত একেবারে মাইনরিটি যারা ছিল, একটা পুরো সম্পূর্ণ হিন্দু পাড়ার মাঝে একটা মুসলিম বা- ব্যক্তিকে তিনি তার ঘর ভাড়াটা দিচ্ছেন। এবারে সেই সময় সোসাইটিতে তো একটা রায়ট সিচুয়েশন আছে, একটা তো মানে প্রবলেমেটিক সিচুয়েশন, যেভাবে পার্টিশন হচ্ছে, হিন্দু মুসলিমের দাঙ্গা হচ্ছে। তো ওই মুসলিমটার মনে তিনি ভয় তৈরি করেন যে যদি তুমি এখানে থাকো তাহলে কিন্তু ওই হিন্দু পাড়ার মানুষগুলো তোমাকে মার্ডার করে দিতে পারে, ওরা ওদের সাথে আছো তো, যে কোনো সময় দেখবে তোমার ঘরে এসে তোমায় মার্ডার করে দিতে পারে। তো সেই মানুষটার মনে ভয় জন্মাচ্ছে। সেই মানুষটা কি করছে দেখতে পাচ্ছি, রাতারাতি কিন্তু পালিয়ে যাচ্ছে, ওর ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে। কেন না, সে প্রাণ নিয়ে বাঁচতে চায়। সে চায় না এখানে এসে কোনো প্রবলেমের মধ্যে পড়ুক, এখানে সমস্যার মধ্যে পড়ুক। তো সেই কারণে দেখতে পাচ্ছি সে তার ঘর ছেড়ে চলে যাচ্ছে। বাট সেই ঘরটার কিন্তু ভাড়া আর নিয়ে যাচ্ছে না। সেই ঘর ভাড়াটাও কিন্তু দেখতে পাচ্ছি আমাদের প্রমথ পেয়ে যাচ্ছে। ইভেন সেই ঘরটাকে সে বিনামূল্যেই অ্যাকচুয়ালি কি হলো, মানে ঘরের ভাড়া পেলো, বাট ঘরটাতে কাউকে ভাড়া দিতে হলো না। এখন দেখতে পাচ্ছি ওই ঘরটাতে ও অ্যাকচুয়ালি প্রস্টিটিউশন করাচ্ছে। ওখানেতে সে ওমেন্সদেরকে আনছে, এনে বিভিন্ন মানুষদেরকে সেই ঘরটা ভাড়া দিচ্ছে। তার দরুন সে কিন্তু পয়সা বিশাল পরিমাণে কামাচ্ছে। অর্থাৎ সামনে সে সাধু বাবা সাজছে, সামনে সে একেবারে ভদ্র সাজছে, এনজিওর একটা বড় এনজিও চালাচ্ছে, নন প্রফিটেবল অর্গানাইজেশন চালাচ্ছে, যেখানে কিন্তু মানুষ সেখান থেকে সাহায্য পাচ্ছে। তার ফলে মানুষ কিন্তু তাকে ঈশ্বর বলে মনে করে। ইভেন মল্লিকাও কিন্তু একটা টাইমে যখন তার সন্তানের দুধ কেনার জন্য পয়সা দিয়েছিল, সে বুঝতে পারেনি তার ইন্টেনশনটা, সেও ভেবেছিল আমাদের প্রমথ হয়তো একজন ঈশ্বর তুল্য মানুষ, তাকে বলছেন যে আপনি একজন ঈশ্বর ছাড়া আর কেউ নয়, এরকম ভাবে আমাদের বিপদের দিনে সাহায্য করলেন। বাট এই ঈশ্বরটাই যে কি ধরনের কালপ্রিট, সেইটা আমরা কিন্তু টেক্সট যখন পড়বো, গল্পটা যত প্রোগ্রেস করবে তখন বুঝতে পারবো এ কত বড় একটা কালপ্রিট। যাই হোক, মল্লিকা পরের দিন বুঝতে পেরে যায় যে আসলে কিন্তু তাকে মানে কোনো খারাপ পারপাসে ইউজ করা হবে, অ্যাকচুয়ালি তার বডিটাকে জাস্ট অবজেক্ট হিসেবে ইউজ করা হবে, তাকে নিয়ে কিন্তু একটা ব্যবসা করা হবে। তো সেটা অ্যাকচুয়ালি ও গেস করতে পারে এবং ওর হাজবেন্ডও বুঝতে পারে। পরের দিন থেকেই কিন্তু তাদের কাজ বা ডিউটি শুরু হয়ে যাবে, এরকম একটা কথা জানা যায়। যাই হোক, পরের দিন আমরা দেখতে পাচ্ছি রামলোচনকে কিন্তু পাঠিয়ে দিচ্ছেন আমাদের প্রমথ। তাকে পাঠিয়ে দিয়ে বলছেন যে যা, গিয়ে নিয়ে আয় মল্লিকাকে, গাড়ি করে নিয়ে আয়, কেননা মল্লিকার আজকে থেকেই ডিউটি। তো দেখতে পাচ্ছি মল্লিকাকে সে আনতে যাচ্ছে, এবং মল্লিকাকে যখন আনতে যাচ্ছে সেই দিন মল্লিকার ছেলের শরীর খুব একটা ভালো নেই। মল্লিকারও সারাদিন খাটাখাটুনি হয়েছে, সেও কাজে যেতে চায় না। তার হাজবেন্ডও হালকা অসুস্থ, সেই কারণে হাজবেন্ডেরও সেবা করতে হবে। তো সে ডিসাইড করে যে তাহলে আজকের দিনটা আমি আর কাজে যাব না, এক কাজ করি আজকের দিনটা বরং আশাকে কাজে পাঠিয়ে দিই। এই কথাটা দেখতে পাচ্ছি তার মুখে শুনতে পাচ্ছি। বাট রামলোচন পুশ করতে থাকে যে না, অ্যাকচুয়ালি আশাকে নয় আপনাকেই নিয়ে যেতে বলেছে। প্রমথ কিন্তু একদম কঠোরভাবে আমাকে বলে দিয়েছেন যে
আজকে কিন্তু মল্লিকাকেই আনতে হবে, আশাকে আজকে আনার প্রয়োজন নেই, আজকে আসার কোনো কাজ নেই। তো সেই দিন সন্ধেবেলায় দেখতে পাচ্ছি আমাদের আহ মল্লিকাকে তিনি নিয়ে যাচ্ছেন, গাড়ি করে নিয়ে যাচ্ছেন। মল্লিকা এটা দেখে একটু অবাক হয়ে যাচ্ছে যে আমাকে এরকম কাজে নিয়ে যাচ্ছে, একা কাজে নিয়ে যাচ্ছে। মল্লিকার মনে একটা ভয়ও তৈরি হচ্ছে যে কি করব এই সিচুয়েশনের মধ্যে, কিভাবে কি কাজ হবে না হবে এই নিয়ে তার মনে বিভিন্ন চিন্তা জন্মাচ্ছে। আবার ভাবছে যে এই যে কাজটা নিলাম বরং ভুলই করে ফেললাম, নিজেকে নিজেই দোষারোপ করছে। ইভেন তার হাজবেন্ডও তাকে দোষারোপ করছে যে এই কাজটা তুমি করছো বটে, বাট তুমি কিন্তু ভুল করে ফেলছো, তুমি কিন্তু অ্যাকচুয়ালি বাঁচাতে গিয়ে নিজের জীবনটাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ। অন্যদিকে দেখতে পাচ্ছি মল্লিকার হাজবেন্ড ম্যালেরিয়া ফিভার হয়েছিল, হ্যাঁ মল্লিকার হাজবেন্ডের ম্যালেরিয়া রোগ হয়েছিল, জ্বর হয়েছিল। এবং এই যে সমস্যার মধ্যেও পড়ে আছে, ও জ্বর হয়েছে প্রবলেমের মধ্যে পড়ে আছে, সেই সময় দেখতে পাচ্ছি আমাদের যে রামলোচন ওদের বাড়িতে এসেছে। রামলোচন পুরো খালি হাতে আসছে না, মানে প্রমোদর তাকে অ্যাকচুয়ালি কিনে নিচ্ছে তো, এবং তাকে যাতে কোনোভাবে না দাঁড় করায় বা তাকে যেন আশা থেকে না মানা করে বা সে যাতে গলে যায় তাদের কথায়, তার জন্য গরিব মানুষদের দুমুঠো খেতে দিলেই তারা বোকা বনে যায়, সেই জিনিসটাও দেখতে পাচ্ছি। সেই কারণে তাদের বাড়িতে দেখতে পাচ্ছি বিভিন্ন চাল ডাল, মাছ মাংস, শাকসবজি, বিভিন্ন জিনিস কিন্তু পাঠানো হচ্ছে, যাতে তারা কিন্তু এই বিষয়টাকে বুঝতে না পারে। এই বিষয়টাকে দেখে ভাবে যে আহা হা কি ভালো প্রমথ বাবু, কি ভালো, তার কথায় যেন গলে যায়। সেই কারণে দেখতে পাচ্ছি মল্লিকার বাড়িতে এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে পাঠানো হচ্ছে। যাই হোক, মল্লিকা কিন্তু রামলোচনের সাথে ট্যাক্সি করে ফিরে যায়। এবারে যখন রামলোচনের সাথে গাড়ি করে যাচ্ছে তখন ওর মনে কিন্তু সন্দেহ হতে থাকে, কেননা এমন একটা নির্জন জায়গায় নিয়ে আসছে, যাই সেখানে ওর কিন্তু মনে একটা সন্দেহ হতে থাকে যে এখানে আমি না সমস্যায় পড়ি। যাই হোক, রামলোচনের বাড়িতে রামলোচন প্রমথর বাড়িতে তাকে নিয়ে যায়, একদম ওপরের ঘরটায়, যেই ঘরটাতে তিনি ভাড়া দিয়েছিলেন এখন বর্তমানে ফাঁকা, সেই ঘরটাতে তাকে পাঠিয়ে দেয় রামলোচন, কিন্তু আমাদের মল্লিকাকে সেই রুমটাতে পাঠিয়ে দেয়। এবারে রামলোচন পাঠিয়ে দিয়ে রামলোচন নিচে চলে আসে, এবং প্রমথ দেখতে পাই সেখানে কিন্তু বাড়ির মধ্যে বসে আছে। প্রমথ সঙ্গে সঙ্গে বলে, এ বাবা তুমি কি নোংরা পোশাক পরে আছো, যাও বা এখানে একটা নতুন পোশাক আছে ওটা নিয়ে, ওখানে বাথরুম আছে চলে যাও, বাথরুমে গিয়ে স্নান করে ভালো পোশাক পরে নাও, যাও তাড়াতাড়ি যাও। বলে দেখতে পাচ্ছি মল্লিকা তার কথা মতো বাথরুমে গিয়ে স্নান করে নতুন একটা শাড়ি রেখেছে, তার জন্য নতুন শাড়ি পরে বার হচ্ছে। এবারে যখন শাড়ি পরে বার হচ্ছে, দরজা খুলছে, দরজা খুলেই দেখতে পাচ্ছে তার জন্য খাবার এক ধার থেকে সাজানো আছে, এবং তার পাশে দেখতে পাচ্ছি ড্রিঙ্কস এর বোতল, মদের বোতল বিভিন্ন সাজিয়ে রেখেছে, যেটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছি প্রমথর জন্য। প্রমথ তার পাশেই কিন্তু দেখতে পাচ্ছি বসে আছে। যাই হোক, প্রমথ এই অবস্থায় দেখতে পাচ্ছি মল্লিকাকে দেখে বলছে যে তোমাকে কি দেখতে সুন্দর লাগছে মল্লিকা, বসো আমার পাশে বসো, এই খাবারগুলো তোমার জন্য খাও। বলে দেখতে পাচ্ছি মল্লিকার প্রতি তার বিহেভিয়ার কিন্তু খারাপ সেন্সের দিকে যাচ্ছে। মল্লিকাকে সে কিন্তু ফিজিক্যালি অ্যাবিউজ করতে চায়, তার নিজের লাস্ট পূরণ করতে চায় মল্লিকার সাথে। এই যখন বিষয়টা মল্লিকা বুঝতে পারে, মল্লিকা কি করে, নিজেকে আত্মরক্ষা করতে হাতের সামনে যেটা পায়, অর্থাৎ ওই যে ড্রিঙ্কস এর বোতল, মদের বোতলটা নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি প্রমথর মাথায় কিন্তু আঘাত করে। প্রমথর মাথায় যখন আঘাত করে, প্রমথ কিন্তু অজ্ঞান হয়ে ওইখানেতেই পড়ে যায়। বাট মল্লিকা বুঝতে পারে যে প্রমথ কিন্তু পুরোপুরি মারা যায়নি, তাই প্রমথকে পুরোপুরি মার্ডার না করে আমি যাব না, কেননা এই নোংরা মানুষটা যদি বেঁচে থাকে, শুধু আজ আমার সাথে যেরকম ব্যবহার করেছে, না জানি আমার যদি আসতো, মানে হাজব্যান্ডের বোন আসতো, সে যদি আমার দেওরজি নাকি বলে, সে যদি আসতো, সেই আশাকেও কিন্তু সে একই চোখে দেখতো, এবং আশার সাথেও এ কিন্তু একইভাবে নোংরামো করার চেষ্টা করতো। সেই কারণে মল্লিকার মাথা কিন্তু একেবারে দেখতে পাচ্ছি রাগে গনগন করছে। সে কিন্তু বলছে যে এই মানুষটাকে বাঁচতে দিলে এ আগামী দিনে আরো এরকম ক্রাইম করবে, একে বাঁচতে দেওয়া সম্ভব নয়। হাতের সামনে সে এদিক ওদিক বন্দুক খোঁজার চেষ্টা করে, কত কি খোঁজার চেষ্টা করে, কিছু পায় না। বাট তখন তার দেখতে পায় যে তাহলে আমি যে নতুন শাড়িটা পরে আছি, এই শাড়িটা ও আমাকে দিয়েছে, এই শাড়ি দিয়েই ওকে মারবো, এই শাড়ি ওর ধ্বংসের কারণ হবে। বলে দেখতে পাচ্ছি তার গলায় একদম 15 মিনিট ধরে শাড়িটাকে কোনোভাবে জড়িয়ে চেপে ধরে আমাদের
প্রমথকে মার্ডার করছে। এবং প্রমথকে মার্ডার করে ওই যে তার নিজের শাড়ি, সেই নিজের শাড়িগুলোকে এসে পরে নিচ্ছে এবং সেগুলোকে গুছিয়ে নিচ্ছে, গুছিয়ে নিয়ে নিজের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে, গুছিয়ে নিয়ে দেখতে পাচ্ছি নিচে যখন নামতে যাচ্ছে তার দেখতে পাচ্ছি ঘরের বাইরে নিচে তোমার রামলোচন অপেক্ষা করছিল। রামলোচনকে সে বলে যে বাবু কিন্তু বললেন যে এখন না ডাকতে, বাবু বলেছেন যতক্ষণ না উনি নিজের প্রয়োজনে ডাকবেন ততক্ষণ না যেতে, তাই এক্ষুনি যাওয়ার প্রয়োজন নেই, বাবুর সময় হোক, সময় হলে তোমাকে ডাক দেবে, সেই সময় তুমি যাবে, এখন যাওয়ার দরকার নেই। রামলোচনও সাদাসিধে মানুষও ভাবছে হ্যাঁ সত্যি বাবু বলেছেন হয়তো সেরকমই, সেই কারণে সে নিচে অপেক্ষা করছে। যাই হোক, এদিকে আমাদের ওকে মার্ডার করে কিন্তু চলে আসছে আমাদের মল্লিকা। মল্লিকা যখন মার্ডার করে ফেলছে, মার্ডার করে যখন বাড়িতে ফিরছে, বাড়িতে ফিরে সে খুব আনন্দে বলছে যে ঠাকুরজি আমি কিন্তু একটা পথ খুঁজে পেয়ে গেছি, আমি কিন্তু উপায় বার করে ফেলেছি, আমি সমাধান বার করে ফেলেছি। কি সমাধান? বলছে না, আমি কিন্তু সেই সমাধান বার করে ফেলেছি যে কিভাবে আমাদের এই সমস্যা, আমাদের আর্থিক অবস্থা দূর করা যেতে পারে। তখন আশা বলছে যে তাহলে কি সমস্যার সমাধান করেছো তুমি? তখন আশাকে দেখতে পাচ্ছি তিনি পুরো যাবতীয় গল্পটাকে বলছেন যে কিরকম ভাবে অ্যাকচুয়ালি প্রমথর মতো মানুষরা তাদেরকে পেতে চায়, তাদেরকে ফিজিক্যালি অ্যাবিউজ করতে চায়, তাদের নিজেদের লাস্ট পূরণের জন্য তাদেরকে একটা দাবার ঘুঁটির মতো ইউজ করতে চায়, সেই জিনিসটা বুঝতে পেরেছে। সেটা সে দেখতে পাচ্ছি আশাকে জানাচ্ছে এবং আশা এই কথাটা শুনে অবাক হয়ে যাচ্ছে যে কিনাই সমস্যায় পড়ে যেতাম যদি আমি ওরকম অবস্থায় যেতাম, আমি যদি ওখানেতে যেতাম হয়তো এই কাজটা আমার সাথেও হতো, ঠিক একই জিনিস হয়তো আমার সাথে হতো, বাট সেখানে আমি কিরকম ভাবে ট্যাকেল করতে পারতাম সেটা আমি জানি না। তো এই কারণে মল্লিকাকে সেই ঘটনাটা জানাচ্ছে। মল্লিকা তখন দেখতে পাচ্ছি তাকে সলিউশন স্বরূপ বলছে যে আমি কিন্তু একটা আলটিমেটলি ফাইনাল সলিউশন খুঁজে পেয়েছি, যে আই হ্যাভ ফাউন্ড আ ওয়ে আউট ঠাকুরজি, আমি কিন্তু একটা আলটিমেট ফাইনাল সলিউশন খুঁজে পেয়েছি। দ্য ফাইনাল সলিউশন, ফাইনাল সলিউশনটা কি? যে তারা এবার থেকে কিন্তু এরকম ভাবে এই কালপ্রিট মানুষদেরকে মার্ডার করবে। তো কিরকম ভাবে জিজ্ঞাসা করছে ঠাকুরজি, জিজ্ঞাসা করছে কিরকম ভাবে কি করা হবে। তখন বলছে যে আমরা কিন্তু আমাদের এই নোংরা পোশাক পরে আমরা স্টেশনেতে অপেক্ষা করতে থাকবো, স্টেশনেতে ঘুরবো। কোন স্টেশন? শিয়ালদা স্টেশনকেই অ্যাকচুয়ালি বলা হয়েছে। শিয়ালদা স্টেশনে ওইখানেতে আমরা কিন্তু ঘুরে বেড়াবো এরকম। এবং সেই সময় যে মানুষগুলো আমাদেরকে উপকার করতে আসবে এবং তাদের যদি বুঝতে পারি যে তারা অ্যাকচুয়ালি এরকম কালপ্রিট মানুষ, কেননা এরকম যে যে অসহায় মহিলা, সেই অসহায় মহিলাকে সাহায্য করতে আসছে যেই ব্যক্তিটা, সেই ব্যক্তিটার ইন্টেনশনটা কি, তার উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্যটা তারা যখনই বুঝতে পারবে এরকম খারাপ, সে এরকম ইন্টেনশনে আসছে এখানে, সঙ্গে সঙ্গে কিন্তু সে তাদেরকে মার্ডার করবে। এবং এখন কিন্তু আর কোনো ওই কাপড় ভাঁজ করে কিংবা ড্রিঙ্কের বোতলকে মাথায় মেরে মার্ডার করবে এরকম নয়, বরং এখন তারা ছুরি নিয়ে ঘুরতে থাকবে, যেখানেই যাবে তারা কিন্তু ছুরি নিয়ে যাবে এবং যেখানেই কাজে যাবে, যেখানেই করতে যাবে সেখানেই কিন্তু মার্ডার করে আসবে। কেননা যখন মল্লিকা আমাদের প্রমথকে মার্ডার করে বাড়ি ফিরছিল তখন প্রমথর পকেটে যা পয়সা ছিল, যা যা ছিল, তার কাছে যা সম্পদ ছিল, সব সম্পদ কিন্তু নিয়ে পালিয়ে এসেছিল। এবং সেই সম্পদগুলো দেখতে পাচ্ছি মল্লিকা তার ঠাকুরজি আশাকে দেখাচ্ছে এবং বলছে যে দেখো আমি কত পয়সা এনেছি, কত আহ, অর্থ এনেছি, এইগুলো দিয়ে আমরা আমাদের সমস্যা মেটাতে পারবো এবং আমরা আজ থেকে এই কাজটাই করব, এইটাই হয়ে যাবে আমাদের আলটিমেট ফাইনাল সলিউশন। আমরা যেখানেই যাব এরকম ভাবে যাব এবং যে সমস্ত মানুষরা আমাদের এই প্রমথর মতো বদমাশ মানুষ তাদের কাছে যাব, আমরা জানি যে তারা আমাদেরকে জাস্ট ফিজিক্যালি অ্যাবিউজ করার জন্য নিয়ে যাচ্ছে, ফিজিক্যালি পেতে নিজেদের লাস্ট পূরণ করতে নিয়ে যাচ্ছে, বাট আমরা সেখানে গিয়ে কিন্তু আমাদের কাজটা মিটিয়ে আসবো, অর্থাৎ তাকে ছুরি দিয়ে মার্ডার করে তার যা পয়সা আছে ধন সম্পত্তি সব কেড়ে নিয়ে চলে আসবো। এবং এইটাই হবে আমাদের আলটিমেট সলিউশন এবং এর পরে কিন্তু আমাদের আর কোনো প্রবলেম থাকবে না। দ্যাট ইজ দ্য ফাইনাল সলিউশন। এখান থেকে বড় কোশ্চেন আসতে পারে আমাদের, আহ, তোমার টাইটেলটা আসতে পারে। আগের বছর কি কোশ্চেন এসেছে একবার দেখে বলো। টাইটেলটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের
এর ক্যারেক্টারটা বলতে পারো। পার্টিশন লিটারেচার, অ্যাজ আ পার্টিশন লিটারেচার আসতে পারে। তারপরে আমাদের এখানে যে মল্লিকার ক্যারেক্টার আসতে পারে, বা মল্লিকার কিভাবে এই যে সলিউশনটা খুঁজে পাচ্ছে সেই সলিউশনটা আসতে পারে, বা স্টোরিটার একটা সামারি আসতে পারে। ঠিক আছে, এই রূপে আসতে পারে। মানে অ্যাজ আ পার্টিশন লিটারেচার করলেও যা অ্যান্সার হবে, তারপরে কন্ডিশনস অফ 19th সেঞ্চুরি বা 20th সেঞ্চুরি এই হিসেবে আসলেও যা হবে, বা তোমার কিভাবে মল্লিকা এই সিচুয়েশনটাকে ট্যাকেল করছে বা কিভাবে ফাইনাল সলিউশন খুঁজে পাচ্ছে সেটা আসলেও একই হবে। মানে মোটামুটি স্টোরি, তো স্টোরির একটা ওই সামারি টাইপের বা ক্রিটিক্যাল অ্যানালাইসিস একটা করে রাখলেই পারবে। স্টোরিতে তো ওই একই বিষয়কে মেনশন করা হবে না, আগে পরে যাই দেবে, মানে তোমাকে একটা বিষয়কে চাইবে, বাট তুমি তো সেইটুকু বিষয়কে নিয়ে 4-5 পাতা লিখতে পারবে না, তোমাকে আগে পরের থিমগুলোকেও অ্যাড করতে হবে। তাই মোটামুটি ওই একটা নোটস দিয়ে দেবেন এটা যেটা হ্যাঁ হ্যাঁ রেডি হ্যাঁ, করবো। নোট দিয়ে দেবো। স্যার বলছি টাইটেলটা আসলে খালি ওইটারই আলাদা করে করতে হবে, বাদ বাকি যা কোশ্চেন অসুখ মানে একটা নোটস আপনি দিয়ে দেবেন ওইটা করলেই হয়ে যাবে? টাইটেলটা করলেও একই হবে, ফাইনাল সলিউশন, তো সলিউশন কিভাবে বার হচ্ছে বা সলিউশন কি খুঁজে পাচ্ছেন। সলিউশন তো আমাদের অ্যাকচুয়ালি ওখানে ওকে যে মার্ডার করা, প্রমোদ ওকে কিভাবে মার্ডার করা হচ্ছে, এবং আমাদের মল্লিকা কিভাবে একটা স্ট্রং পার্সোনালিটিতে কনভার্ট হচ্ছে, সেই জিনিসটাই তো অ্যাকচুয়ালি দেখানো হচ্ছে, তার তো বেশি কিছু তো নয়। ওকে। আর দাদা এটাও যে বললে যে 19th সেঞ্চুরির মেয়েদের উপরে লিটারেচার যেভাবে ছিল সেটার উপরেও তো লেখা যায় বড় সড়ো করে, যাতে হুম। আনসার গুলোও বড় হয়, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, একই তো হবে, থিমটা তো বেসিক্যালি পার্টিশন লিটারেচার হওয়ার কারণে ওমেন কন্ডিশন সেটাকেই তো মেনশন করা হচ্ছে, আর তো আদারওয়াইজ তো কিছু না। স্যার উইমেন্স রেসপন্স টু পার্টিশন এটা এসে গেছে তো? হ্যাঁ, সেম। এবারে দেখো এটা এসে গেছে আগের বারে, এবারে কি এটা ইম্পর্টেন্ট? কি এসেছে এবারে। উইমেন্স রেসপন্স টু পার্টিশন। আচ্ছা, তাহলে এবারে টাইটেলটা করবে। ঠিক আছে, ওমেন্স রেসপন্স টু পার্টিশন এসে গেছে, মানে তোমার এর হিসেবেই আসবে। মল্লিকার ক্যারেক্টারটা অনেকটা ওতে চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর সাথে মল্লিকার ক্যারেক্টার চলে যাচ্ছে। ওমেন ক্যারেক্টার বলেছে মানেই তো আমাদের মল্লিকাই তো প্রোটাগনিস্ট, ওকেই তো বেসিক্যালি মেনশন করতে হবে এখানে। আশার ক্যারেক্টার তো সেরকম ভাবে খুব একটা ফুটে ওঠেনি, বেসিক্যালি আমাদের মল্লিকাই তো প্রোটাগনিস্ট, ওই তো সমস্ত গল্পটাকে লিড করছে। স্যার 2021-এ মল্লিকার ক্যারেক্টারটা এসেছিল, তাহলে এটা ওই তো ওই বছরের একটা করলেই হয়ে যাবে, মল্লিকার ক্যারেক্টার হিসেবে, অর হিসেবে, টাইটেল। আমি ওইভাবেই নোটসটা দিয়ে দেবো, কোনো টাইটেল আসুক আর তোমার এ আসুক, সেম অ্যান্সার। ঠিক আছে, শুধু টাইটেলের ক্ষেত্রে শেষের স্টান্জাটা বা শেষের লাইনটাকে দেখতে পাবে, আমি বলে দেবো, বাদ দিয়ে দেবে, কেন ওখানে ওই অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেলের ওই কনক্লুশনটাকে মেনশন করবো, আর বাকি সেম টু সেমই হবে। ঠিক আছে, কনক্লুশন পার্টটা জাস্ট আলাদা হবে, আর কিচ্ছু আলাদা হবে না, সেম। ঠিক আছে, যাই হোক, এবারে আমাদের এটা পড়াবো। আর একটা কি আছে, মারুন্ড আছে, মারুনটাকে হ্যাঁ পড়াবো। হ্যাঁ স্যার বলছি যে কাউকে খুন করা, হ্যাঁ ওটা আলটিমেট সলিউশন কিভাবে হবে? মানে ধরুন কাউকে ও যে খুন করলো প্রমথকে, হ্যাঁ, কিছু হবে তো, তাহলে পরের খুনগুলো কি করে করবে? এখানে তো ওইটা সলিউশন রূপে দিচ্ছে না, এখানে পারপাসটা, এই যে এখানে লেখার পারপাসটা হচ্ছে যে এই যে সমাজে যে কালপ্রিট গুলো আছে, যারা এরকম সকলকে নিজের অবজেক্ট রূপে ইউজ করতে চায়, তাদেরকে ডেস্ট্রয় করা। বুঝতে পারছো, যে এই কালপ্রিট গুলোকে নষ্ট করা। ওকে যদি না ধরতে পারে ওর জন্যই তো ফার্স্ট মানে সলিউশন এই কারণেই হয়তো, যেহেতু বললোই যে ভোরবেলার হ্যাঁ দিকে বেরোবে, যে সময় সাধারণত সবাই ঘুমিয়ে থাকে, হ্যাঁ তো সবাই ওইটার ব্যাপারে একদম ফাঁকা হ্যাঁ, থাকে আর তার ওটা। পাশাপাশি আরো একটা বিষয় যে ওরা নোংরা পোশাক পরে ঘুরবে সমাজে, কখনো দেখতে পাবে যে যে সমস্ত পাগল মানুষরা ঘুরছে তাদের আইডেন্টিটি আছে, তাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড কিছু আছে। হ্যাঁ, ওরা রিফিউজি রূপে এসেছে, ওদের কোনো আইডেন্টিটিও নেই, স্পেশালি, হ্যাঁ, সেটাও তো ঠিক, ওদের আইডেন্টিটিই তো নেই।
যে ওরা কোনো একটা বিষয়কে যে পুলিশ ওদেরকে ধরবে, ওদের কেউ জানেই না, চেনেই না, ধরলে জাস্ট মুখ চিনে ধরাতে পারে, আদারওয়াইজ তো কেউ ধরাতে পারবে না। না ওদের বিষয় সম্পত্তি আছে, না কোনো আইডি প্রুফ আছে, কিছুই তো নেই, তো কিভাবে ধরবে? ওইটা হাতিয়ার করে আর কি, মানে হ্যাঁ, ওইটাই ও অ্যাকচুয়ালি মার্টিয়ার হিসেবে ও ইউজ করছে। ঠিক ঠিক। আচ্ছা, এরপরে তোমাদের আর একটা কি পড়াবো বললাম? উম, প্রতিভা বাসু দ্য মারুন। প্রতিভা বাসু থেকে শুরু করছি। প্রতিভা বাসু তিনিও অ্যাকচুয়ালি এই পার্টিশন কন্টেম্পোরারি টাইমেতে দেখতে পাচ্ছি তার জন্ম। 1915-এতে তার জন্ম এবং 2006-এতে তিনি মারা যাচ্ছেন। এই যে কন্টেম্পোরারি টাইমেতে, এই যে 1947, তাকেও কিন্তু বিশাল পরিমাণে এফেক্ট করেছিল, কেননা তার জন্ম দেখতে পাচ্ছি বাংলাদেশে। বাংলাদেশ থেকে তাকেও কিন্তু এইভাবে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়াতে চলে আসতে হচ্ছে, আমাদের কলকাতাতে চলে আসতে হচ্ছে। এই যে প্রবলেমেটিক সিচুয়েশন যেগুলো তিনি ফেস করেছেন, যেগুলো তার জীবনের এক্সপিরিয়েন্স, সেইগুলো কিন্তু তিনি আমাদের এই টেক্সটের মধ্যে ইনক্লুড করছেন। ইভেন দেখতে পাচ্ছি শুধু তিনি নয়, তার হাজবেন্ড বুদ্ধদেব বসুও কিন্তু একজন বিশাল বড় মাপের রাইটার। তিনিও কিন্তু তার লেখার মধ্যেই পার্টিশনকে মেনশন করেছিলেন, আরো ওমেন এম্পাওয়ারমেন্ট করার জন্য তিনি বিভিন্ন লেখা লিখেছেন। যাই হোক, এখানে আমরা প্রতিভা বাসুর গল্প বা শর্ট স্টোরি বলতে পারো মারুন, মারুন্ডের অ্যাকচুয়ালি ডেসক্রিপশন স্বরূপ দেখতে পাচ্ছি যে বাংলাদেশে পার্টিশন হচ্ছে, এবং বাংলাদেশে এই যে পার্টিশন হওয়ার ফলে একটা ফ্যামিলি আমাদের ইন্ডিয়াতে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলেতে বা আমাদের কলকাতায়, এক্স্যাক্টলি কলকাতায় চলে আসছে। এই যে জার্নি, তাদের এই যে কন্ডিশনটা এখানে, যে যখন তারা আসছে, এই সিচুয়েশনটাই অ্যাকচুয়ালি কিন্তু এখানে মেনশন করা হচ্ছে। যখন তারা শরণার্থী রূপে এখানে আসছে, তাদের কি কি প্রবলেম ফেস করতে হলো, তাদের কি কি সমস্যার মধ্যে দিয়ে যেতে হলো, সেই বিষয়গুলোই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যে বাংলাদেশ থেকে যেহেতু তারা ভারতে আসছে, ভারতে আসার সময় তারা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রবলেম ফেস করছে। কিরকম প্রবলেম? না, সেখানে আমরা কিন্তু একইভাবে দেখতে পাচ্ছি ওয়েমেনদেরকে কিন্তু তারা অ্যাবিউজ করার চেষ্টা করছে, তাদেরকে অ্যাকচুয়ালি সিডিউস করার চেষ্টা করা হচ্ছে। সেই জিনিসটা কিন্তু এখানে দেখতে পাবো। তো এখানে অ্যাকচুয়ালি ওয়েমেনদের ওপরেই বেশ করে সমস্ত গল্পটা তৈরি করছেন প্রতিভা বসু। তিনি এখানে অ্যাকচুয়ালি এই গল্পের বাংলা টেক্সটটা তিনি অ্যাকচুয়ালি বাংলাতেই লিখেছিলেন, পরবর্তীকালে এটাকে ট্রান্সলেট করা হয়। বাংলা গল্পের নাম ছিল দুকুল হারা। সেখানে কিন্তু এই যে এমন কোনো একটা জায়গা নেই, দুকুল হারা মিন্স যে একুল উকুল, আমরা বলি না যে একুল মিন্স হচ্ছে তার নিজের দেশ, অকুল মনে হচ্ছে তার অন্য দেশ, যেই দেশে তাকে চলে যেতে হচ্ছে, অর্থাৎ ইন্ডিয়া। একুল তার কাছে কিন্তু বাংলাদেশ, অকুল তার কাছে আমাদের ইন্ডিয়া। এই যে একুল উকুল, সেই জিনিসটাই তিনি তার গল্পের টাইটেল রূপে রাখছে, যে দুকুল হারা। ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছি যে একদল ফ্যামিলিকে মেনশন করা হচ্ছে, যেই ফ্যামিলিতে শুধুমাত্র মহিলারাই আছে, সেই মহিলাদের ফ্যামিলিকে তিনি মেনশন করছেন। সেখানে দেখতে পাচ্ছি উত্তরার কথা বলছেন, সেখানে দেখতে পাচ্ছি বিন্দুবাসিনীকে, সেখানে দেখতে পাচ্ছি তাদের দুজন মেয়ে নীলু বুলুকে দেখতে পাচ্ছি যে তারা কিভাবে সমস্যার মধ্যে পড়ছে। অর্থাৎ ওয়েমেনদেরকে তিনি এখানে এমন একটা ক্যারেক্টার রূপে দেখাচ্ছেন যে তারা শুধুমাত্র এজের সাথে প্রবলেমে পড়ে এরকম নয়। যেখানে দেখতে পাচ্ছি নীলু বুলু, নীলুর দেখতে পাচ্ছি 14 বছর বয়স, বুলুর দেখতে পাচ্ছি 10 বছর বয়স, তাদেরকেও প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে মেলসরা যেভাবে দেখছে, যেরকম লাস্টফুল ডেজায়ার রূপে তাদেরকে চাইছে, তাদের নিজের লাস্ট মেটানোর জন্য যেভাবে যেই দৃষ্টিতে দেখছে, ঠিক সেম ভাবেই আমরা দেখতে পাচ্ছি আমাদের বিন্দুবাসিনীর কেও তোমার ওই সেন্সেতে দেখা হচ্ছে, উত্তরাকেও কিন্তু ওই একই চোখে দেখা হচ্ছে। বিন্দুবাসিনীকে ইভেন সে বয়স হয়ে গেছে, সে যেন এখন কি বলবো, তাদের লাইফ এখন একটা প্রবলেম তৈরি করতে পারে দেখছি বলে, সে তাদের জীবনে একটা সমস্যা তৈরি করতে পারে বলে দেখতে পাচ্ছি বিন্দুবাসিনীকে কিন্তু গাড়ি থেকে ঠেলে মেরে দেয়া হচ্ছে, এবং তার মার্ডারটার মধ্যে দিয়েই কিন্তু গল্পটা এন্ড হচ্ছে। সেখানেই কিন্তু গল্পটা একেবারে সমাপ্ত হচ্ছে। ইভেন আমরা দেখতে পাই যে প্রতিভা বসুও কিন্তু এরকম প্যারালাইজড হয়ে মারা গিয়েছিলেন। যে প্রতিভা বসু অ্যাকচুয়ালি কিন্তু মানে তোমার জলাতঙ্ক রোগ হয়ে, মানে তার ভ্যাকসিন, ভুল ভ্যাকসিন নেওয়ার কারণে তিনি কিন্তু মারা গিয়েছিলেন প্রতিভা বসু। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি বিন্দুবাসিনীও যেভাবে সমস্যার মধ্যে জড়িয়ে পড়ছে। বিন্দুবাসিনী হচ্ছে আমাদের উত্তরার শাশুড়ি, ঠিক আছে, ওর হাজব্যান্ডের মা, ঠিক আছে, হাজব্যান্ডস মাদার।
তো সেখানেও সে যেভাবে প্রবলেমে পড়ছে, বিন্দুবাসিনী উত্তরাও প্রবলেমে পড়ছে, ইভেন তাদের দুটো মেয়ে বা আরো যে সমস্ত ক্যারেক্টার গুলো দেখতে পাচ্ছি, প্রত্যেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তোমার মানে প্রবলেমের মধ্যেই পড়ে আছে। যে পার্টিশন অ্যাকচুয়ালি কোনো সলিউশন নয়। পার্টিশন কোনোভাবে দেশ ভাগ করলো, বাট দেশ ভাগ করতে গিয়ে মানুষদের জীবনের সমস্যা ডেকে আনলো, এই সাধারণ গরিব মানুষদের জীবনে সমস্যা আনলো। বড় লোকেরা কি করবে, আজ এখানে কাল সেখানে, তাদের কাছে কোনো ব্যাপার নয়, তাদের অর্থ আছে, সেই দিয়ে তারা সবকিছু কিনতে পারে। বাট এখানে কিন্তু এদের সেই সিচুয়েশনটা নেই, এদের কিন্তু সেই অবস্থাটা নেই, যার কারণে এরা কিন্তু কিছু অর্থ দিয়ে নিজেদের জীবন কাটাতে পারে, বা কিছু সঞ্চয় করে রেখেছে, যে সঞ্চয় দিয়ে তারা জীবনটাকে কাটাতে পারে। ইভেন সেই সঞ্চয়কে কিভাবে কারাপ্ট করা হচ্ছে, কিভাবে চুরি করে নেওয়া হচ্ছে, সেটা দেখতে পাচ্ছি। যে সেখানে দেখতে পাচ্ছি, তাহলে ক্যারেক্টার রূপে আমরা কাদের দেখতে পাচ্ছি, উত্তরাকে। উত্তরা হচ্ছে বৌমা, কার বৌমা, বিন্দুবাসিনী। বিন্দুবাসিনী হচ্ছে শাশুড়ি, এবং তার দুজন মেয়ে দেখতে পাচ্ছি, উত্তরার দুজন মেয়ে, যার নাম হচ্ছে নীলু আর বুলু। এবং নীলুর বয়স দেখতে পাচ্ছি 14 বছর, আর বুলুর বয়স দেখতে পাচ্ছি 10 বছর। এই বুলু কিন্তু একটা টাইমে দেখতে পাবো জ্বর হয়ে কিন্তু সে মারা যাবে, এবং বুলুকে কিন্তু ওই প্রস্টিটিউশনের মধ্যে ফেলে দেয়া হবে। সে কিন্তু ওই মানে এদের জালের মধ্যে জড়িয়ে পড়বে। এবং সেই কারাপশনটাও দেখতে পাবো এখানে, আগের গল্পে যেরকম দেখতে পাচ্ছিলাম, ঠিক একইভাবে এখানেও কিন্তু রাজীব তোমার লোচন বলে একজন ক্যারেক্টারকে দেখতে পাবো। সেই রাজীব লোচনই কিন্তু সেই ভিলেনটা বা সেই কালপ্রিটটা, যে কিন্তু এরকম ভাবে ওয়েমেনদেরকে অ্যাকচুয়ালি সিডিউস করতে চায়, বা তাদেরকে অ্যাজ অ্যান অবজেক্ট রূপে দেখে। সেই রাজীব লোচনকেও কিন্তু এখানে দেখতে পাবো। বাট এখানে কিন্তু ওরকম আগের যে এরকম গল্পটায় একটা বিদ্রোহীমূলক তোমার ক্যারেক্টারের অ্যাপিয়ারেন্স দেখেছিলাম, যে যে সমাজে ধ্বংস করছে, বা যে সমাজের রক্ষক, তাকে করে দাও ভক্ষক, মানে তাকে ধ্বংস করে দাও, তাকে ডেস্ট্রয় করে দাও। সেই ডেস্ট্রয় সিচুয়েশনটা এখানে দেখতে পাচ্ছি না, বরং এখানের গল্পের প্রবলেমটা তিনি আমাদের হাতে দিয়ে যাচ্ছেন। যেই প্রবলেমটা দেখতে পাচ্ছি কোনোভাবে সলিউশন আলটিমেটলি হলো বলে বা হবে বলে সেটা তিনি মনে করছেন না। অর্থাৎ তার মনের যে আবেগটা, দুঃখটা, তার মনের ক্ষোভটা, সেটা কিন্তু তিনি রেখে যাচ্ছেন। যেই প্রবলেমটা একটা টাইমে অতীত দিনেও ছিল, আহ, প্রতিভা বসুর টাইমেও ছিল, ইভেন আজকের যুগে এখনো পর্যন্ত আছে। আমরা যদি পুরোনো দিনের ইতিহাসের গল্প পড়ি, মুঘলসদের গল্প পড়ি, বা তারও আগে তোমার তোমার এর গল্পগুলো যদি পড়ে থাকি, বর্গী আক্রমণদের গল্প পড়ে থাকি, সেখানেও দেখতে পাবো বিভিন্ন রাজারা যারা বিশাল বদমাস ছিলেন, তারা কিন্তু তাদেরকে অ্যাকচুয়ালি অ্যাজ অ্যান অবজেক্ট রূপে ইউজ করে থাকতো, তাদেরকে অ্যাকচুয়ালি সিডিউস করে থাকতো। সেই জিনিসটা দেখতে পাচ্ছি মানে অ্যানসিয়েন্ট টাইমেও ছিল, মিডিয়াভাল টাইমেও দেখেছি, ইভেন আমাদের প্রতিভা বসুর টাইমেও ছিল, ইভেন আজকের যুগেও কিন্তু আছে। সেই জিনিসটাই কিন্তু এখানে অ্যাকচুয়ালি দেখানো হচ্ছে, যে কি কাজ অ্যাকচুয়ালি আমাদেরকে করাতে চায় মানুষ, মানুষ আমাদেরকে কি রূপে দেখে। এখানে রেসপেক্ট নয়, তারা নিজেদের ইন্টেনশন পূরণ করতে চায়। মানুষ একে অপরের সাথে কথা বলে তাদের পারপাস মেটানোর জন্য, সেটাই কিন্তু একদম পরিষ্কার ভাবে দেখানো হচ্ছে। যাই হোক, হঠাৎ করে একদিন জানতে পারা যাচ্ছে যে 1947-এ পার্টিশন শুরু হয়েছে, দেশ ভাগ শুরু হয়েছে। তো এই দেশ ভাগের মতো সিচুয়েশনে মানুষ কে কোথায় যাবে, এই প্রবলেমের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের বিন্দুবাসিনী, তার বৌমা উত্তরা, এবং তাদের দুই সন্তান নীলু বুলুর এই সিচুয়েশনটা তৈরি হয়েছে। এবারে এই যে এরকম একটা প্রবলেমেটিক সিচুয়েশন, তাদেরকে বলছে যে তোমরা যাও, যা আছে তোমরা যদি নিয়ে যেতে পারো তো নিয়ে যাও, না হলে রাতারাতি কিন্তু দেশ ছাড়ো, ইন্ডিয়াতে চলে যাও, কেননা তোমরা কিন্তু হিন্দু, তোমাদের এইটা দেশ নয়। এবং সেখানে দেখতে পাচ্ছি একজন মুসলিম ব্যক্তি এসে বলছে যে বিন্দুবাসিনীকে বলছে যে আমি কিন্তু কিছু জানি না, বাট আমি যতটা শুনেছি এই মুসলিমরা বলছে যে এই হিন্দুদেরকে ও কিন্তু বিয়ে করবে, হিন্দুদেরকে কিন্তু ওরা আহ বিয়ে করে নিজেদের অবজেক্ট রূপে রেখে দেবে, নিজেদের দাস হিসেবে, গোলাম রূপে কিন্তু রেখে দেবে। সেই রূপে কিন্তু, হ্যাঁ জামির আহ, মিয়ান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জামির মিয়ান নাম ছিল। জামির মিয়ান বলছেন, এবং যখন বলছেন তখন দেখতে পাচ্ছি আমাদের বিন্দুবাসিনী এই কথাটা শুনে ভয় পেয়ে যাচ্ছেন। তিনি বলছেন না না, তাহলে দেশ ছাড়তে হবে, তাহলে কিভাবে যাব, এই নিয়ে তার কিন্তু দেখতে পাচ্ছি একটা প্যানিক তৈরি হচ্ছে। সে তার বৌমাকে বলছে যা পারো, যা আমাদের জিনিসপত্র নিয়ে যাওয়ার মতো আছে সেগুলো নিয়ে নাও,
তোমার সোনা দানা যা আছে, জামা কাপড় কিছু আছে যেগুলো নিয়ে যেতে পারি, সেগুলো অ্যাটার্জিতে গুছিয়ে নাও। তো তখন দেখতে পাচ্ছি তারা তাদের সোনা দানা গয়না যা পয়সা আছে, 17 ভরি সোনা ছিল, সেই সোনাগুলো আহ, বাক্সে পুরে নিচ্ছে, পুরে নিয়ে কিন্তু তারা এই শরণার্থীর মধ্যে জড়িয়ে পড়ছে, দেশভাগের মধ্যে জড়িয়ে পড়ছে। তো তারা এই যে যখন তাদের জার্নি শুরু করছে, পার্টিশনেতে বর্ডারেতে আসছে, বর্ডার থেকে এপারে আসার গল্পটা দেশভাগের একুল উকুল, অর্থাৎ দুকুলের এই যে সিচুয়েশন, এই দুকুলের মধ্যে এমন একটা জায়গায় গিয়ে তারা ফাঁসলো, যেই কুলে তাদের কোনো আশ্রয় হলো না। অর্থাৎ তাদের আশ্রয় একুল, অর্থাৎ তাদের নিজের দেশ বাংলাদেশও দিল না, আবার অকুল অর্থাৎ ইন্ডিয়া বা আমাদের ওয়েস্ট বেঙ্গল, সেখানেও কিন্তু তারা সঠিকভাবে আশ্রয় পেল না। এবং পাশাপাশি তারা এই যে এখানে মাইনরিটি, সেখানে বাংলাদেশে যখন তারা মাইনরিটি ছিল, সেখানে যেমন প্রবলেমে ছিল, এখানে যখন ওরা প্রবেশ করলো, অ্যাকচুয়ালি ওরা বাঙাল, বাংলাদেশ থেকে যে যে বাঙালিরা এসেছিল তাদেরকে বাঙাল বলা হয়। তো এখানে এসে দেখতে পাচ্ছি এরাও কিন্তু ওদের ওপর, আমাদের রাজীব লোচনের মতো গুন্ডা বদমাশ লোক, তাদেরকে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কিন্তু তাদেরকে অবজেক্ট রূপে ইউজ করতে শুরু করলো। যাই হোক, উত্তরা বিন্দুবাসিনী এই যে এখানে আসছে, মানে জার্নি শুরু করেছে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে, আস্তে আস্তে যেরকম আর 5 জন ওরকম শরণার্থী দেশ ছাড়ার জন্য জার্নি শুরু করেছে, দেশভাগের জন্য যাত্রা শুরু করেছে, হেঁটে হেঁটে যাচ্ছে, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ঢোকার জন্য যাচ্ছে। এবং সেখানে বলছে যে এখন কিন্তু পাসপোর্ট নামে একটা নতুন জিনিসের সূচনা হয়েছে, যেটা নেই, যেটা যাদের কাছে নেই তারা কিন্তু আর দেশে ফিরতে পারবে না, অর্থাৎ আমরা কিন্তু আর বাংলাদেশে আর ফিরতে পারবো না। এই বলে ওদের মনে কিন্তু একটা আশঙ্কা তৈরি হচ্ছে, এই বলে কিন্তু গল্পের সূচনাটা দেখতে পাচ্ছি। যাই হোক, ইভেনচুয়ালি তারা কিন্তু ধীরে ধীরে ও অন্যান্য শরণার্থীর সাথে পার্টিশনেতে যোগদান করে, যাত্রা শুরু করে। তাদের নিজের অ্যাটার্জির মধ্যে যা সোনাদানা ছিল, ইভেন তারা যে সামান্যটুকু পড়েছিল, অর্থাৎ সোনার চুড়ি কানের বালা যা পড়েছিল, সেগুলো নিয়েই কিন্তু ওরা যাত্রা শুরু করে। বাট রাতের বেলা হঠাৎ করে সাডেনলি, যেহেতু জার্নি করছে, যাতায়াত করছে, মানে একদিনে তো আর আসা সম্ভব নয়, একদিন রাতের আশ্রয় নিয়েছেন। আশ্রয় নিয়ে হঠাৎ করে রাতের বেলা ঘুম ভেঙে যাচ্ছে, যখন ঘুম ভেঙে দেখছে যে হাতের বালা কানের চুড়ি এগুলোকে চুরি করে নিয়েছে। ইভেন তাদের এই যে 17 ভরি সোনা ছিল, সেইগুলোও কিন্তু দেখতে পাচ্ছি অ্যাটার্জি খুলেও কেউ চুরি করে নিয়েছে, সব তন্ড মন্ড করেছে জামা কাপড়, সেখান থেকে তারা চুরি করে নিয়ে চলে গেছে। যাই হোক, এই নিয়ে তারা এক তো সমস্যায় ছিল, আরো সমস্যায় পড়ে গেল, আর্থিক দিক দিয়ে পয়সা আর কিছুই নেই, সব চুরি হয়ে গেছে। কিভাবে সময়, মানে কিভাবে তারা তাদের জীবনটা কাটাবে, কলকাতায় গিয়ে কি খাবে, কোথায় থাকবে, এই নিয়ে আরো চিন্তা কিন্তু বেড়ে যেতে থাকলো। হঠাৎ করে সেই রাতেতে দেখতে পাচ্ছি আমাদের আহ বুলুর কিন্তু বিশাল জ্বর উঠছে। বুলুর যখন জ্বর উঠছে, তাকে কিন্তু আহ মানে সেবা করছে তার মা, তার ঠাকুমা। দেখতে পাচ্ছে তাকে যখন তার ঠাকুমা বিন্দুবাসিনী যখন কোলের কাছে নিচ্ছে, নিয়ে দেখতে পাচ্ছে যে প্রচন্ড জ্বর, তার শ্বাস প্রশ্বাস দিয়ে জ্বর মানে গরম ভাব বার হচ্ছে। কি করবে বা কোথায় রাখবে সেই নিয়ে দেখতে পাচ্ছি তাদের চিন্তা হচ্ছে। যাই হোক, তাকে সেবা করার চেষ্টা করা হচ্ছে, তার মা সেবা করার চেষ্টা করছে। সাডেনলি দেখতে পাচ্ছি যে তার পাশে ঘুমাতে ঘুমাতে রাতের বেলায়, যে আরো তো অন্যান্য টেন্ট, অন্যান্য রিফিউজিরা আশ্রয় টেন্ট খাটিয়েছে। তো হঠাৎ করে দেখতে পাচ্ছি যে বুলুকে কেউ যেন হাত দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, বুলু যেন তার পাশ দিয়ে সাইড হয়ে পাশে শুয়েছিল, দেখতে পাচ্ছি যেন তাকে কেউ টেনে নিচ্ছে সাইড দিয়ে, সে যেন সরে যাচ্ছে। তো যখন বুঝতে পারে যে বুলু কি কোথায় গেল, বুলু কোথায় গেল বলে হাতটা দিতে যাচ্ছে, তখন দেখতে পাচ্ছে তার হাতটা একটা স্ট্রং হ্যান্ডের ওপরে পড়ছে, যেটা একটা মেলের হ্যান্ড, একটা মেল হ্যান্ড। এবং সেই মেল হ্যান্ডের ওপরে পড়া মানেই সে একটা চমকে যাচ্ছে, একটা ভয় পেয়ে যাচ্ছে, কার হাত বলে সে সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে নিচ্ছে। এবং সে তার মেয়ে নাতনিকে টেনে নিচ্ছে, নিজের কাছে সরিয়ে নিচ্ছে। অর্থাৎ এখানেও কিন্তু মানে বলা হচ্ছে যে সমস্যা তুমি যে শুধুমাত্র আপার ক্লাস থেকে ফিল করবে, শুধুমাত্র ওপরের সোসাইটিতে গিয়ে তুমি ওরকম প্রবলেম ফেস করবে, সেটা নয়, বরং প্রত্যেকটা পদে পদে অ্যাকচুয়ালি তাদেরকে অবজেক্ট রূপে ইউজ করা হয়, তাদেরকে নিজেদের লাশ পূরণ করতে চায়। সেখানে নীলু, বুলু, সেখানে বিন্দুবাসিনী, উত্তরা, তাদের এজের কিন্তু কোনো ম্যাটার করে না।
এজের সাথে কিছুই যায় আসে না, তাদেরকে জাস্ট অ্যাজ অ্যান অবজেক্ট রূপে কিন্তু তারা ইউজ করতে চায়, তাদেরকে সিডিউস করতে চায়, সেই জিনিসটা কিন্তু দেখতে পাচ্ছি। যাই হোক, পরের দিন সকালা দেখতে পাচ্ছি এই রিফিউজিরা আবার তাদের জার্নি শুরু করছে, যেরকম এরাও শুরু করছে। এরা ভাবছে যে কোথায় যাব, কোথায় থাকবো, এই নিয়ে তাদের কিন্তু টেনশন দেখতে পাচ্ছি, কি খাবো। যাই হোক, হঠাৎ করে জানা যাচ্ছে যে সরকার বলেছে এই যে যারা ক্যাম্পের মধ্যে আছে, এই যে রিফিউজিরা, এই রিফিউজিদের সরকার থেকে কিছু ত্রাণ দেয়া হবে, কিছু খাবার দেয়া হবে। এই শুনে তো ওরা ভাবছে যাক কিছু খেতে পাবো, কিছু হয়তো দেবে। যাই হোক, এই নিয়ে আশা করে বেঁচে আছে। তো দেখতে পাচ্ছি নীলু বুলুকে খাবার খাওয়াবে বলে ওর মা কখন ধরে মানে ওয়েট করছে যে কি করব, কখন ধরে অপেক্ষা করছে তারা। তখন দেখতে পাই যে তার বাচ্চাগুলোর জন্য কিছু দুধ দিয়ে যায়, যে এই দুধটা কিন্তু কোয়ান্টিটি একেবারে, কোয়ালিটিও যেরকম ডাউন, কোয়ান্টিটিও খুব কম, যে যেটা দিয়ে তাদের খিদেটা তো মানে মিটবেই না, এরকম একটা অবস্থায়, মানে আহ, যেটা প্রয়োজন তার সাফিসিয়েন্ট কোনো কিছুই দিল না। ইভেন তাদেরকে দেখতে পেলাম, যে সমস্ত রিফিউজিরা এসেছিল সেই রিফিউজিদেরকে জাস্ট সামান্য শুকনো চিড়ে খেতে দেয়া হলো। এবার এই, যাই হোক, চিড়ে আর গুড় খেতে দেয়া হয়েছে, কি করবে কি খাবে এই নিয়ে ওদের টেনশন দেখতে পাচ্ছি। খেয়ে পেট ভরছে না, বাট তা সত্ত্বেও কিন্তু খেয়ে পেট ভরাতে হচ্ছে। পরের দিন ওরা ভাবলো হয়তো অন্য কিছু দেবে, বাট পরের দিনেও দেখতে পাচ্ছি সেই চিড়ে গুড় কিন্তু দিয়ে যাওয়া হচ্ছে, যেই খেয়ে কিন্তু তারা তাদের জীবনটা কোনো রকমে কিন্তু কাটাচ্ছে। জীবনটা চলতে চায় না, এরকম একটা সিচুয়েশনের মধ্যে কিন্তু ওরা প্রবলেমের মধ্যে পড়ে আছে। যাই হোক, অন্যদিকে তাদের মেয়ে নীলু বুলুরও কিন্তু অবস্থা খুব খারাপ দেখতে পাচ্ছি, সরি, তোমার বুলুর অবস্থা কিন্তু খুব খারাপ, বাঁচবে না এরকম একটা কন্ডিশন। এই রকম অবস্থায় আমরা দেখতে পাচ্ছি কেশবানন্দ বলে একজন বাবাজির আগমন হচ্ছে। সেই বাবাজি একদম বিশাল গেরুয়া পোশাক পরে অ্যাপিয়ার করছে। সে নিজেকে এমন দেখাচ্ছে সে যেন দেবতা, সে যেন সবার সমস্যা সমাধান করে দেবে। তিনি এসে বলছেন যে ওয়ে বৎস, আমি এতদিন ধরে মৌন ব্রত ছিলাম, এতদিন ধরে আমি আরাধনা করছিলাম শুধু তোমাদের জন্য, তোমাদের এই যে শরণার্থী অবস্থা, তোমরা এই যে রিফিউজি, তোমাদের এই সমস্যা যাতে দূর হয়, সেই কারণেই কিন্তু আমি কবে থেকে প্রার্থনা করছি, ধ্যান করছি, তোমাদের এই সমস্যা দূর করে দেবো আমি, বলে এরকম ভাবে তাদেরকে সাহস দিতে আসছে দেখতে পাচ্ছি রিফিউজিদের। তো সেই সময় উত্তরা তার মাকে বা তার শাশুড়িকে বলছে যে মা, তাহলে এক কাজ করব, ওনাকে গিয়ে কেশবানন্দ বাবুকে গিয়ে বলবো যে আমাদের যদি তিনি সমস্যাটা মিটিয়ে দিতে পারেন, যদি এই প্রবলেমটা আমাদের ঘুচে যায়, যদি আমরা দুমুঠো খেতে পাই, কলকাতায় গিয়ে কোনো একটা আশ্রয় পাই, গিয়ে বলবো তাহলে। এর মাও ভাবছে, বিন্দুবাসিনীও ভাবছে সত্যিই তো সমস্যায় পড়েছি, কলকাতায় আমাদের আহ তোমার এরা ছিল, মানে সম্পর্কিত আত্মীয়রা ছিল, যদি তাদেরকে খুঁজে দিতে পারে তো বেশ ভালোই হবে। তো তাদেরকে যদি খুঁজেও দেয়, তাও কে করে এখনের যুগে। তো সেই শুনে আমরা দেখতে পাচ্ছি তারা গিয়ে ওই কেশবানন্দের কাছে গিয়ে বলছে যে হ্যাঁ, এরকম আমাকে খুঁজে দিন না, এরকম কলকাতায় এরকম একটা জায়গায় আমরা থাকতে চাই। কেশবানন্দ বলে আরে চিন্তা করার কিছু নেই, আমি একজনকে চিনি, যার নাম হচ্ছে রাজীব লোচন, তিনি খুব ভালো মানুষ, একদম সহজ সরল, একেবারে মাটির মানুষ, ওনার কাছে গেলে তোমাদের সব সমস্যা মিটে যাবে, এরকম ভাবে কিন্তু ওদের মন গলিয়ে দিচ্ছে। এবারে যখন এরকম সিচুয়েশন হয়েছে, এরাও ভাবছে হ্যাঁ ঠিক আছে যাক, যদি প্রবলেমটা মেটে। তখন উত্তরা, বিন্দুবাসিনী, নীলু, বুলু এদেরকে নিয়ে কিন্তু গাড়ি করে দেখতে পাচ্ছি তারা যাত্রা শুরু করছে, কেশবানন্দ তাদেরকে নিয়ে কিন্তু যাচ্ছে। এবার ভাবছে যাক, আজকে থেকে আর কোনো সমস্যা নেই। সেখানে গিয়ে একটা বাড়িতে যখন তাদের আশ্রয় দিল, সেই বাড়িতে গিয়ে তারা পরে বুঝতে পারলো যে এখানে এসে বরং বেশি সমস্যায় পড়লাম, সমাধান তো হলোই না, বরং রিফিউজিদের সাথে ছিলাম, তাও একটা আশা ছিল যে বেঁচে থাকবো বা আমাদেরকে কেনা বেচা করা হবে না, বাট এখানে এসে দেখতে পাচ্ছি প্রবলেমটা আরোই বেশি, মানে সিচুয়েশনটা আরো বেশি হেক্টিক, প্রবলেমটা আরো বেশি। যাই হোক, প্রথমে এসে ওরা কিন্তু বুঝতে পারেনি, পরে বুঝতে পেরেছিল। যাই হোক, বিন্দুবাসিনী, উত্তরা, নীলু, বুলু কিন্তু ওখানেই রয়ে যায়। এবারে ওখানে যখন ওরা থাকে, ওদেরকে খেতে দেয়া হয়, পোশাক দেয়া হয়, এ দেয়া হয়। উত্তরা বলে যে আমার মেয়েটার খুব শরীর খারাপ, দেখুন না জ্বর হয়েছে, জ্বর কমতেই চায়নি। বলে ঠিক আছে ঠিক আছে, তোমায় আমি ওষুধ দিচ্ছি, তুমি এই ওষুধটা খাওয়াও, ও কিন্তু এটা খেলেই সুস্থ হয়ে যাবে। ওষুধটা খাওয়ায়, এবং পরের দিন সকালে উঠে দেখে বুলুর কিন্তু নিঃশ্বাস আর চলছে না, অর্থাৎ বুলু কিন্তু মারা গেছে।
এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনে ও পুরো ভেঙে পড়ছে, যে যেখানে ওষুধের নামে কিন্তু অ্যাকচুয়ালি ওদেরকে কি খাওয়ানো হলো সেটা কিন্তু ওরাও জানে না। যে যেখানে ওর বাঁচার কথা, হয়তো ওষুধটা না খেলে হয়তো বেঁচে যেত, সেখানে ওখানে ওষুধ খাইয়ে ওকে মেরে দেয়া হলো। এরকম একটা খারাপ সিচুয়েশনেতে আমরা দেখতে পাচ্ছি উত্তরা এবং বিন্দুবাসিনীকে। বলছে যে ঠিক আছে, আমি কিন্তু উত্তরার জন্য একটা কাজ খুঁজেছি, বুঝলেন? রাজীব লোচন বাবু এসে বলছে যে আমি কিন্তু উত্তরার জন্য একটা কাজ খুঁজেছি। আহ, তো উত্তরা যদি আমার সাথে কাজ করে তাহলে কিন্তু মাসে 72 টাকা করে মাইনে পাবে, এবং পরের মাস থেকে আরো 10 টাকা করে মাইনে বাড়িয়ে দেবো। এবং কিসের কাজ দেখতে পাচ্ছি, বলছে যে একটা আহ লোক আছে, সেই লোকটার বাড়িতে, মানে অ্যাকচুয়ালি তারই বাড়িতে, যে মানে মেনশন করা হচ্ছে এখানে, কেশবানন্দ এই বিষয়টাকে বলেছিল তার বাড়িতে কাজ করানোর জন্য। কেশবানন্দ ওকে বলেছিল যে রাজীব লোচনের বাড়িতে গিয়ে কাজ করার জন্য, যে রাজীব লোচন খুব ভালো মানুষ, মাটির মানুষ। রাজীব লোচনের দুটো মেয়ে আছে, অ্যাকচুয়ালি ওই মেয়ে দুটোকেই দেখাশোনা করতে হবে, ওই মেয়ে দুটোকেই মানে মানুষ করতে হবে, এ করতে হবে, এরকম একটা চুক্তি হয়েছিল। এবারে তখন দেখেছিলাম বিন্দুবাসিনী একটু দ্বিধাবোধ করছিল, যে এরকম আমরা আমাদের বাংলাদেশে যখন ছিলাম তখন কোনোদিনও ঝিয়ের কাজ করিনি বা চাকরের কাজ করিনি, এখন কি ওরকম চাকরের কাজ করতে হবে, সার্ভেন্টের? তখন দেখতে পাচ্ছি ওই কেশবানন্দই ওদেরকে মানে মিথ্যে কথা বলছে, যে না না, চাকরের কোনো কাজ নয়, বরং ওখানে গিয়েও তো মানে রাজরানীর মতো থাকবে, ওখানে গিয়েও ভালো কাজই করবে। আমাদের কলকাতায় শিক্ষিত ব্যক্তিরা এরকম ভাবে কাজ করে, আর ও তো পড়াশোনা জানে না। অন্যদিকে বিন্দুবাসিনীও বলছে যে হ্যাঁ, ও তো কাজ পড়াশোনা জানে না, সংসার ছাড়া ও আর কিছু কাজ করতে পারে না। তবে সেই সময় দেখতে পাচ্ছি কেশবানন্দ বলছে যে হ্যাঁ, সংসারেরই কাজ, ওই মেয়ে দুটোকে দেখাশোনা করবে, মানুষ করবে, ঠিক করে রাখবে, এরকম কাজ। বাট কাজটা কি সেটা কিন্তু তখন ওরা বুঝতে পারেনি, তখন ওরা ধরতে পারেনি। যাই হোক, ওদেরকে আনা হয় বেসিক্যালি, উত্তরাকে আর ওর মেয়ে দুটোকে আনা হয়। এদিকে তো ওরা মারা গেছে অলরেডি। রাজীব লোচনের বাড়িতে যখন তাকে কাজে পাঠানো হচ্ছে, সেখানে গিয়ে রাজীব লোচনকে দেখে ওর মনে কিন্তু একটা সন্দেহ জন্মাচ্ছে, যে মানুষটা ড্রেসিং সেন্স এরকম হতে পারে, যে এটা মানে তার ড্রেসিং সেন্সের মধ্যে দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে সে কতটা তার ইন্টেনশনটা কি রূপে, সেই রূপে তাকে দেখানো হচ্ছে, যে তোমার কালপ্রিট রূপে দেখানো হচ্ছে। যাই হোক, তার বাড়িতে যখন কাজ করতে থাকে তাকে কিন্তু বিভিন্নভাবে অ্যাবিউজ করা হয়, তাকে বিভিন্নভাবে টর্চার করা হয়, বিভিন্ন প্রবলেমের মধ্যে পড়ে। অন্যদিকে দেখতে পাই এই রাজীব লোচন তার মেয়ে নীলু, যার 14 বছর বয়স, তাকেও কিন্তু ছেড়ে কথা বলেননি। তাকেও কিন্তু একটা একটা প্রস্টিটিউশনের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। তাকে কি করেন, যে বলেন যে আমি বুঝলে তোমাদের জন্য একটা ঘর কিনেছি, ওই ঘরটা তোমাদেরকে এমনিই থাকতে দেবো, এমনিই ভাড়া দেবো, মানে এমনিতেই রাখবো, তোমাদের কোনো ভাড়া দিতে হবে না বলে। দেখতে পাচ্ছি তাকে কিন্তু, নীলুকে কিন্তু অ্যাকচুয়ালি বিক্রি করে দেয়া হচ্ছে, নীলুকে কিন্তু প্রস্টিটিউশনের মধ্যে নামিয়ে দেয়া হচ্ছে। ইভেন আমাদের উত্তরাকেও কিন্তু সেইভাবেই কিন্তু অ্যাবিউজ করা হচ্ছে, ফিজিক্যালি অ্যাবিউজ করা হচ্ছে। যাই হোক, এই রকম অবস্থায় বিন্দুবাসিনী বলছে যে মেয়েটা তো কবে গেছে, নাতনিটাকে তো। হ্যাঁ সরি ফর ইন্টারাপ্ট। আমার এই ফোনটা নেটটা ঠিক মতো কাজ করছে না, আমি অন্য ডিভাইস থেকে জয়েন হচ্ছে, আপনি একটু হ্যাঁ হ্যাঁ জয়েন হ্যাঁ করে হ্যাঁ, নেবেন। করো করো, আমি ইয়ে করে দিচ্ছি। যাই হোক, তাকে কিন্তু ইউজ করা হচ্ছে এই রূপে দেখতে পাচ্ছি। এবং সামহাউ বিন্দুবাসিনী বুঝতে পারছে না যে তার নাতনি কোথায় গেল, তার বৌমা কোথায় গেল। এই রকম অবস্থায় তাকে কিন্তু ফেলে দেয়া হচ্ছে, এই কন্ডিশনেতে ফেলে দেওয়া হচ্ছে। তো বিন্দুবাসিনী একা, আমরা দেখতে পাচ্ছি কেশবানন্দ যেই জায়গাটায় তাকে রেখেছিলেন সেই বাড়ির মধ্যে থেকে তার টেনশন হচ্ছে, কোথায় গেল মেয়েটা, কোথায় গেল বৌমা, কোথায় গেল নাতনিরা, এরকম ভাবে তার যখন টেনশন হচ্ছে, সেই সময় দেখতে পাচ্ছি আমাদের রাজীব লোচন একজনকে পাঠাচ্ছে বিন্দুবাসিনীর কাছে। বলছে যে রাজীব লোচনের অ্যাকচুয়ালি ইন্টেনশনটা এটাই চলছে, যে পথের কাঁটা এখন যদি কেউ থাকে তাহলে ওই বিন্দুবাসিনী, যদি সমস্যায় পড়ি তো ওই বিন্দুবাসিনীর জন্যই পড়বো। কেননা ওই বিন্দুবাসিনীকে তো, ও তো অ্যাকচুয়ালি বয়স্ক, ওকে তো আর প্রস্টিটিউশনে দিতে পারবো না, তো ওকে পথ থেকে সরাতে হবে। ও অ্যাকচুয়ালি এখন আমার পথের কাঁটা, ওকে যদি আমি সরিয়ে দিতে পারি তাহলে কিন্তু পুলিশ কেস হবে না, কিছু হবে না। কেননা সেই সময় দেখেছিলাম যে বিন্দুবাসিনী এই নিয়ে মানে চিন্তা করছিল, বা হয়তো পুলিশের কথা ভাববে এই আশা করে অলরেডি আমাদের রাজীব লোচন ঠিক করে নিচ্ছে যে ওকে কিন্তু যাতে মানে পুলিশ কেস না করে, সেইটা আর না হয়।
কেননা অলরেডি পুলিশরা সেই সময় রাজীব লোচনের মতো মানুষদের হাতে, কেননা গুন্ডারা জানবে যে অলওয়েজ কিন্তু পুলিশের মানে পুলিশ কিন্তু গুন্ডাদের হাতে থাকে, যে গুন্ডাদেরকে পুলিশ অ্যাকচুয়ালি ক্যাপচার করা তো করে তো বটে, বাট সেটা শো অফ করার জন্য। বাট আলটিমেটলি দেখতে পাই তাদের সাথে একটা লবি সিস্টেম হয়ে যায়, তাদের সাথে একটা চুক্তিবদ্ধ সিস্টেম হয়ে যায়। অ্যাকচুয়ালি ডাকাতদের থেকে গুন্ডাদের থেকেই কিন্তু পুলিশরা ইনকাম করে বা ঘুষ খায়। তো রাজীব লোচনের হাতে এরকম অনেক পুলিশ আছে, তাই তার টেনশন করার কিছুই নেই। বাট এই যে বয়স্ক মহিলাটা, এ একদম পথের কাঁটা হচ্ছে, এ টেনশন করছে, বাট আজকে নয় কালকে সমস্যা করতে পারে। সেই কারণে রাজীব লোচন অর্ডার করছে, তার একজন একে চাকরকে অর্ডার করছে যে এক কাজ কর, এরকম ওই বিন্দুবাসিনীকে গাড়ি করে নিয়ে আয়, বিন্দুবাসিনীকে গিয়ে বল যে আপনাকে ওই নীলুর সাথে আর উত্তরার সাথে রাখা হবে, একটা নতুন ঘর দেখা হয়েছে, সেই ঘরেতে আপনাদেরও রাখা হবে। তো আপনি গিয়ে সেখানে বিনামূল্যে থাকতে পারেন, থাকা খাওয়া সবকিছু ওখানে দেওয়া হবে। এ আমাদের বিন্দুবাসিনী অসহায়, কিছু করার নেই, কোথাও যাওয়ার নেই, সেও অ্যাকসেপ্ট করে নিচ্ছে, ঠিক আছে তাহলে সেখানেই যাব, গিয়ে ওখানেই থাকবো বলে কিন্তু বিন্দুবাসিনী অ্যাকসেপ্ট করে নিচ্ছে। বিন্দুবাসিনীকে গাড়ি করে গাড়িতে যখন উঠতে যাচ্ছে, বিন্দুবাসিনীকে বলছে আরে পিছনে বসছেন কেন, পিছনে আরে সামান্য রাস্তায় তো যাব, এত দূর রাস্তা নয় যে পিছনে উঠতে হবে। আর বয়স্ক মানুষ, আপনি পিছনে উঠতে গিয়ে লাগবে কোথা, সময় লাগবে, কোমরে লেগে যাবে, আপনি এক কাজ করুন আমার পাশে বসুন, সামনে চলে আসুন। বলে এবার বিন্দুবাসিনী বলে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে যাচ্ছি। বলে এবার ও সামনে বসেছে, সামনে বসে এবারে যাচ্ছে তো যাচ্ছে, বলছে যে আচ্ছা আমরা কোথায় যাচ্ছি আর কত দূর, বিন্দুবাসিনী প্রশ্ন করছে। বিন্দুবাসিনীকে বলছে আহ আপনার নাতনির সাথে দেখা হয়ে যাবে, আপনার ওই যে ছোট নাতনি ছিল বুলু, বুলুর সাথেও দেখা করিয়ে দেবো। বিন্দুবাসিনী ভয় পেয়ে যাচ্ছে যে আমার ছোট নাতনি তো মারা গেছে। বলছে হ্যাঁ মারা গেছে তো কি হয়েছে, আপনিও যাবেন। বলেই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি বিন্দুবাসিনীকে গাড়ি থেকে ঠেলে দিচ্ছে, এবং বিন্দুবাসিনী চলন্ত গাড়ি থেকে পড়ে যাচ্ছে এবং রাস্তার মধ্যে গড়িয়ে গড়িয়ে একটা পাশে গলির মধ্যে গিয়ে পড়ছে, একটা ঢালু জায়গায় গিয়ে পড়ছে, এবং একটা পাথরে গিয়ে তার মাথাটা ঠুকে যাচ্ছে, এবং পাথরে গিয়ে মাথা ঠুকে গিয়ে তার মাথা থেকে অনবরত গলগল করে রক্ত বার হতে থাকে। এবং কেউ তাকে তোলার নেই, কেউ তাকে দেখার নেই, কেউ এসে জানানোর নেই, বা উপকার করার কেউ নেই যে সেখান থেকে সে বাঁচতে পারে। বিন্দুবাসিনীর চোখের মধ্যে যেন স্বপ্ন দেখতে থাকে, চোখ তার ধোঁয়া হয়ে যায়, কি হলো কোথায় গেল, সে যেন কল্পনার জগতে চলে যেতে থাকে। তার চোখের মধ্যে এক এক করে ফুটে ওঠে তার হাজবেন্ডের ছবি, ফুটে ওঠে তার ছেলের ছবি, ফুটে ওঠে তার নাতনির ছবি। কে কোথায় গেল, মনে হচ্ছে যেন তার হাজবেন্ড তাকে ডাকছে যে আমার কাছে চলে এসো, এবার থেকে আমরা একসাথেই থাকবো, আর কোনো সমস্যা থাকবে না, এরকম বলে দেখতে পাচ্ছি। তো তার মনে একটা আতঙ্ক তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছি সে ভয়ের মধ্যেই চলে যাচ্ছে, এবং কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছি সেও মারা যাচ্ছে। এবং সে মারা যাওয়ার পরে দেখতে পাচ্ছি কয়েকদিন পর তার শরীরে পচন ধরতে শুরু করছে, পিঁপড়েরা রক্তের স্বাদ পাচ্ছে, যার কারণে পিঁপড়ে এসে একদম জমা হয়ে যাচ্ছে তার শরীরকে অবলম্বন করে, বিভিন্ন পোকা মাকড় ঘিরে ধরছে, পিঁপড়েরা আসছে, পতঙ্গরা আসছে, এবং সেই সমস্ত জায়গাতে তখন চারপাশটা শান্ত হয়ে যাচ্ছে, এবং একটা সাউন্ড তৈরি হচ্ছে, যেন একটা ক্যাওটিক সাউন্ড, যে সাউন্ডটা মেনশন করছে যে মৃত্যু চলে এসেছে, মৃত্যু তোমার ঘনিয়ে গেছে, সেই জিনিসটাও দেখতে পাচ্ছি। এখানেই কিন্তু অ্যাকচুয়ালি মারুন্ড গল্পটা শেষ হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু যদি থিমটা বলে থাকি, পার্টিশনের টাইমেতে ওয়েমেনরা কিভাবে অ্যাবিউজড হয়েছিল, সেই বিষয়টাই কিন্তু মেনশন করা হলো। যাই হোক, এবারে তোমার কবিতাগুলোকে বলছি, হ্যাঁ স্টোরিগুলো হয়ে গেল, কবিতাগুলো কি কি আছে বলো তো, দাঁড়াও এক second। তো কবিতা হলো, আগে কবিতার আমি ব্যাকগ্রাউন্ডটা বলে দিচ্ছি, তিনখানা কবিতা, তারপরে আমি কবিতাগুলো লাইন বাই লাইন পড়াচ্ছি। কিছু বলতে চাও সুরশ্রী? না না, আমি কবিতার নামগুলো বলছিলাম। কবিতার মধ্যে পেয়ে গেছি 26 জানুয়ারি আছে, আফটার ডেথ 20 ইয়ার আছে, আর তোমার রিহ্যাবিলিটেশন আছে, ঠিক আছে। তিনটে কবিতার আগে তোমার এক এক করে ব্যাকগ্রাউন্ডটা বলে দিই, তারপর আমি কবিতাটাকে হালকা করে পড়াচ্ছি। 26 জানুয়ারি আমাদের দেখতে পাচ্ছি যে কবিতার ব্যাকগ্রাউন্ড বা কবিতার কনটেক্সটটা কোন ওরিয়েন্টেড, বা কার উপরে তৈরি করা হয়েছে, থিমটা কি দেখতে পাচ্ছি। কবিতার থিম হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা মানে আমরা যেটা বুঝে থাকি যে স্বাধীনতা মানে কি, স্বাধীনতা মানে যেখানে কোনো প্রবলেম থাকবে না,
স্বাধীনতা মানে যেখানে কোনো সমস্যা থাকবে না, যেখানে মানুষ স্বাধীনভাবে সমস্ত কিছু করতে পারবে। বাট আলটিমেটলি যখন দেশ স্বাধীন হলো তখন দেখা গেল দেশটার নামমাত্র স্বাধীন হয়েছে, যে দেশটাকে জাস্ট নামে বলা হচ্ছে স্বাধীন, বাট আলটিমেটলি কিন্তু কোনোভাবেই স্বাধীন নয়। সেটা জাস্ট শিফটিং হলো, স্বাধীন নয় বরং শিফটিং, ফ্রিডমের জায়গায় শিফটিং হলো। কিসের শিফটিং? পাওয়ারের শিফটিং, ক্ষমতার শিফটিং। যেই অ্যাবিউসমেন্টটা এতদিন করে যেত ব্রিটিশ সরকার, সেটা এখন শুরু করলো ভারতের কিছু পলিটিক্যাল লিডাররা, ভারতের কিছু ক্ষমতাবান শক্তিবান সেই সমস্ত মানুষরা। তারা কিন্তু এই ক্ষমতাটাকে অধিকার করলো আমাদের 26 জানুয়ারি কবিতার মধ্যে দিয়ে। সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাইটার সাহিল লুধিয়ানভি, তিনি কিন্তু 26 জানুয়ারি যে কনস্টিটিউশন আমাদের তৈরি হয়, যে 1950-তে বা 1951-এ 26 জানুয়ারি এক্সিকিউট হয়, কনস্টিটিউশন স্টার্ট হয়, সেই ওরিয়েন্টেড কিন্তু তিনি এই বিষয়টাকে বলছেন যে 1950-তে কনস্টিটিউশন তো তৈরি হচ্ছে, 1951-এ সেটা এক্সিকিউট তো হচ্ছে, বাট মানুষ কি সেটা বুঝতে পারলো? মানুষ কি সেটা আয়ত্ত করতে পারলো? ইভেন আমরাই এখনই আমরা কতটা কনস্টিটিউশন জানি, সংবিধান কতটা জানি? আমাদের প্রত্যেকের সেই ক্লাস 1 থেকে বইয়েতে ফার্স্ট পেজেতেই থাকে কনস্টিটিউশনের কিছু বাণী লেখা আছে, বাট কে পড়ে বা কে পড়ায়? হয় না, আলটিমেটলি কিন্তু হয় না। যে আমরা ভারতের নাগরিক, ভারত একটি স্বাধীন ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক দেশ, এই যে এটা প্রিএম্বলসটা লেখা আছে, এই প্রিএম্বলসটা কজন জানে বা কজন পড়ে? সেই বিষয়ে আমরা কিন্তু এতটা অ্যাওয়ার নয় বা আমাদের পড়ানো হয় না। একটা ছেলে হায়েস্ট মানে দেখবে এখন কন্টেম্পোরারি টাইমেতে এডুকেশন সিস্টেমটা অনেক বেড়েছে, এখন বেসিক এডুকেশন এইচএস পর্যন্ত হয়ে গেছে। কোথাও কাজ করতে গেলে, একটা লেদ কারখানা কাজ করতে গেলে এইচএস পাস দেখে, বাট বেশিরভাগ দেখবে যে পড়াশোনাকে কিন্তু মাধ্যমিকের পরেই শেষ করে ফেলে। গ্রামের মানুষগুলো বা যারা আর্থিকভাবে অসচ্ছল বা যাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেকটা পিছিয়ে আছে, যারা পিছিয়ে পড়া সম্প্রদায়, তারা কিন্তু দেখবে বেসিক্যালি ওই মাধ্যমিক দিয়েছে, এবার কোনো কলকারখানায় কাজে লেগে গেল, কি মিস্ত্রি কাজ করছে বিভিন্ন জায়গায়। ইভেন দেখবে যে মুর্শিদাবাদের দিকে আছে, মুর্শিদাবাদে দেখবে বেশিরভাগ সব মিস্ত্রি হয়ে গেছে কম বয়সে, 15 বছর 20 বছর বয়স, 20ও হয় না, 15 বছর বয়সে ওরা এক একটা রাজমিস্ত্রি হয়ে গেছে। তো এই যে ওরা, ওদের কোনো বেসিক এডুকেশন নেই, ওরা কিছু জানে না, তাহলে ওরা যদি আগামী দিনে কোনো প্রবলেমে পড়ে, ওরা কি কোনো জাস্টিস পাবে? ওরা কি কোনো ফ্রিডম পাবে? কোনো স্বাধীনতা পাবে? তো স্বাধীনতা তো জাস্ট নামমাত্র তৈরি হলো, স্বাধীনতা জাস্ট নামেতে বলা হলো, বাট অ্যাকচুয়ালি কিন্তু সেটা কতটা পাওয়া গেল, সেটা কতটা এক্সিকিউট হলো, সেই জিনিসটাই আমাদের এখানে দেখতে পাচ্ছি কোশ্চেন করা হচ্ছে। যে 26 জানুয়ারি এটাকে তো রিপ্রেজেন্ট করা হচ্ছে কনস্টিটিউশন ডে, ফ্রিডম স্বাধীনতা দিবস, আমাদের সংবিধান এক্সিকিউট হয়েছে এরকম একটা দিবস, প্রজাতন্ত্র দিবস। বাট এই যে স্বাধীনতা যারা দিল একটা টাইমেতে, যারা লড়াই করলো, যারা আমাদের দেশটাকে বাঁচালো, তারা কি আজকের দিনটা দেখার জন্য স্বাধীনতা দিয়েছিল? যেটা আমরা পরের বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতাতেও পাবো, যে স্বাধীনতা কি এই কারণে হয়েছিল? স্বাধীনতাকে এরা ড্রেনের জলে, নর্দমার জলে মিশিয়ে দিল। স্বাধীনতার আসল পারপাসটা ড্রেনের জলে মিশে যাচ্ছে। যেখানে দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের তিনি মেনশন করছেন যে রবীন্দ্রনাথের মৃত্যুর 20 বছর পর কি ঘটেছে সেটাকে তিনি বর্ণনা দিচ্ছেন। তো 26 জানুয়ারির মধ্যে দিয়ে তিনি বলছেন যে এখানে অ্যাকচুয়ালি কিছুই হলো না, এখানে যেমন দেশ ছিল, যেরকম আগে ছিল, ঠিক সেরকম এখনো আছে এবং আগামী দিনে একই থাকবে। নামমাত্র শুধু আমরা দেশটাকে স্বাধীন বলছি, নামমাত্র কিন্তু আমাদের পরিবর্তন হয়েছে, বাট অ্যাকচুয়ালি আমাদের যা অবস্থা ছিল সেই একই অবস্থার মধ্যে আমরা পড়ে আছি, আমাদের কোনো কিছুই উন্নতি হয়নি, আমাদের সিচুয়েশন একই আছে। এবং তার পাশাপাশি তিনি 26 জানুয়ারি রূপে কবিতাটাকে বর্ণনা করছেন যে এখানে পার্টিশন হলো, কিভাবে মানুষ সমস্যায় পড়লো, পার্টিশনের ফলে কিন্তু গরিব মানুষরাই বেশি সমস্যায় পড়লো, ধনীরা কিন্তু কোনো প্রবলেমে পড়লো না। এবং পাশাপাশি তিনি এই সমস্ত মানুষদেরকে ক্রিটিসাইজ করছেন, ইভেন কাউকে তিনি ছেড়ে কথা বলছেন না, পলিটিক্যাল লিডারদেরকে যেমন বলছেন, প্রত্যেকটা মানুষকে তিনি কিন্তু দেখতে পাচ্ছি ধরে ধরে ক্রিটিসাইজ করছেন। প্রত্যেককে কিন্তু তিনি তোমার ক্রিটিসাইজ করে তাদেরকে এই কবিতার মধ্যে মেনশন করছেন যে 26 জানুয়ারি আসলে কতটা স্বাধীন, 26 জানুয়ারি
আসলে কতটা উন্নত, কতটা চিন্তা, ফ্রিডম মাইন্ডেড পার্সোনালিটি আমাদের তৈরি করেছে। যে সত্যি আলটিমেটলি দেখতে পাবে যে 26শে জানুয়ারি আমাদের পাড়ায় পাড়ায় ক্লাবেতে, বেসিক্যালি ক্লাবেতে দেখবে সেলিব্রেট হচ্ছে। সকালবেলা একদম পতাকা তুলে দিল, দিয়ে লজেন্স খাইয়ে দিল। তারপরে আসল ইন্টেনশনটা কি? রাতের বেলা একটা ফিস্ট হবে, সেই ফিস্টেতে কি হবে? মদ আর মাংস। এটাই হচ্ছে আলটিমেট ইন্টেনশন। সেই কারণেই কিন্তু দেখতে পাবে বেশিরভাগ জায়গায় পতাকা তোলা হচ্ছে। বাট পতাকা তোলার ইন্টেনশনটা কি এইটা? আমি সেই বলেছিলাম না, স্টেট লেভেল কম্পিটিশনে গিয়েছিলাম, ওখানে দক্ষিণ দিনাজপুরের একটা ছেলে ফার্স্ট হয়েছিল, একটা মেয়ে, দক্ষিণ দিনাজপুরের একটা মেয়ে ফার্স্ট হয়েছিল। তো সে ওই পয়েন্টটাকে রেখেছিল যে অ্যাকচুয়ালি স্বাধীনতা কতটা, যে সেখানে আমাদের এখানে স্বাধীনতার আসল উদ্দেশ্যটা দাঁড়িয়ে যায় পতাকা সকালে তোলো, বাচ্চাদের লজেন খাওয়াও, আর সন্ধ্যে থেকে মদ আর মাংসের পার্টি করো। এই পয়েন্টটা সে, মানে তাকে পুরো কোট করলাম, সে এই পয়েন্টটাকে রেখেছিল। ইভেন সে ফার্স্ট হয়েছিল এই কথাটা রেখো, নেতাজির মহান নিষ্ক্রমণেতে। তো যাই হোক, ঠিক সেম বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্বাধীনতা জাস্ট শিফটিং, ফ্রিডম নয়। এখানে স্বাধীনতা মানে পাওয়ার চেঞ্জিং। এতদিন ব্রিটিশরা টর্চার করছিল, এখন ভারতের কিছু পলিটিক্যাল লিডাররা টর্চার করবে। তাই পলিটিক্যাল লিডাররা আমাকেও কালপ্রিট বলতে পারে, আমাকেও দোষারোপ করতে পারে। হয়েছি তো হয়েছি, বাট আপনিও কিছু কম এসে যান না বলে এইভাবে দেখতে পাচ্ছি দোষারোপ করা হচ্ছে, যেটা আমাদের এর কবিতাতেও পাবো, বাকি কবিতাগুলোতেও পাবো একই ইন্টেনশন। ঠিক আছে, আমি কবিতাটা পড়াচ্ছি। আচ্ছা, 26 জানুয়ারিটা একবার ওপেন করে নাও, পড়িয়ে দিই আগে। সেকেন্ড পেজটা দেখো, হ্যাঁ, ফার্স্ট পেজটা ডিলিট করে দিচ্ছি। ফার্স্ট পেজটা একটু কেটে গেছে। দেখো, 26 জানুয়ারি, এখানে 26 জানুয়ারি কোন অ্যাসপেক্টে লেখা হয়েছে বলেই দিয়েছি। সাইর লুধিয়ানবি এটা কোন সেন্সেতে লিখেছেন সেটা দেখতে পাচ্ছি, যে তিনি বলছেন কাম লেট আস পন্ডার অন দিস কোশ্চেন। আসো এখন এসে বরণ এই বিষয়টা নিয়ে মগ্ন হই, এই কোশ্চেনটা নিয়ে আমরা মগ্ন হই। পন্ডার মিনস হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে বিশাল চিন্তা করা, সেই নিয়ে ভাবা, তাকে আমরা পন্ডার বলি। আসুন, বা তিনি যেন তাদেরকে ইনভাইট করছেন যে আসো আমার সাথে এসে ভাবো, এই বিষয়টা নিয়ে চিন্তা করো, এই বিষয়টা নিয়ে কোশ্চেনটাকে নিয়ে ভাবি আমরা। কি কোশ্চেন? যে হোয়াট হ্যাপেন টু অল দোজ বিউটিফুল ড্রিমস উই হ্যাড ড্রিম। যে আমরা যে সুন্দর স্বপ্নটা কল্পনা করেছিলাম, যে আমরা কি স্বপ্ন করেছিলাম, যে ভারত স্বাধীন হবে, আমরা একটা অখণ্ড এমন একটা কন্টিনেন্ট বানাবো, সেই কন্টিনেন্টে কোনো প্রবলেম থাকবে না, একটা ইউটোপিয়া তৈরি হবে, সেই ইউটোপিয়াতে লোকের সমস্যা সমাধান মিটে যাবে, একসাথে মিলেমিশে কম্বাইনলি থাকতে পারবো। এই যে আমরা থিঙ্কিং করেছিলাম, যেখানে কনস্টিটিউশন মিনস ফ্রিডম, কনস্টিটিউশন মিনস মানুষের যেন প্রায়োরিটি হয়ে থাকে, সেই কনস্টিটিউশনটা অ্যাকচুয়ালি কি হলো 26 জানুয়ারিতে, যেটা এক্সিকিউট হলো, সেখানে মানুষ কতটা অ্যাওয়ার, কতটা বুঝতে পারলো, কতটা মানুষ এক্সিকিউট করতে পারবে। ইভেন আমরা এখনই এক্সিকিউট করতে পারি না কনস্টিটিউশন সম্বন্ধে, আমরা ইভেন এখনো কিন্তু আনঅ্যাওয়ার। এতগুলো আর্টিকেল, এতগুলো কনস্টিটিউশনের তোমার শিডিউল, 12খানা শিডিউল, কে মনে রাখে, কে এত জানে? সেই কথাটাই তিনি বলছেন যে কাম লেট আস পন্ডার অন দিস কোশ্চেনস, হোয়াট হ্যাপেন্স টু অল দোজ বিউটিফুল ড্রিমস উই হ্যাড ড্রিম। যে আমরা এত সুন্দর স্বপ্ন দেখলাম, সেই স্বপ্ন নিয়ে এখন বসি, আসুন এগুলো নিয়ে ভাবতে থাকি, এই প্রশ্নগুলো নিয়ে ভাবতে থাকি যে এরপরে কি হতে পারে। আমাদের স্বপ্নটা সত্যি কি স্বপ্নই রয়ে গেল? অর্থাৎ স্বপ্নের জগৎ আর বাস্তবের জগৎ কখনোই এক হয় না, সেই জিনিসটা তিনি এখানে দেখাচ্ছেন। যে স্বপ্নের জগতে আমি যেটা ভাবি, যেখানে কোনো প্রবলেম থাকবে না, যেখানে কোনো সমস্যা থাকবে না, বাস্তবে কিন্তু এরকমটা হয় না। স্বপ্নের জগৎ আর বাস্তব কিন্তু 100% কমপ্লিটলি ডিফারেন্ট। When wealth increased, why did poverty also increase in the country? যদি এই যে সমস্যাটা মিটে যাওয়ার ফলে যদি অর্থেও বাড়তো, যদি আমাদের এই যে দেশভাগের পরে দেশের সম্পদ বেড়ে যেত, দেশের মানুষরা বলতাম যে ইংরেজরা আমাদের দেশের সম্পদ বার করে নিয়ে চলে যাচ্ছে, আমাদের দেশের যা অর্থ সোনা দানা তারা কি করছে, নিজেদের দেশে নিয়ে চলে যাচ্ছে, এটা আমাদের ক্লেম ছিল, এটা আমাদের আহ কি ছিল, মানে এই এই নিয়ে আমরা বলতাম, আমরা ব্রিটিশদের বিরোধিতা করেছিলাম। বাট কি হলো, লাভটা কি হলো? কই পোভার্টি মিটেছে? কোথায় পোভার্টি, এই দেশের যে পোভার্টি মিটলো, কোথায় সেটা আমাকে দেখাও। কোথায়? বরং এই পোভার্টিটা বেড়ে গেছে, দরিদ্ররা আরো দরিদ্র হয়েছে এবং ধনীরা আরো ধনী হয়ে গেছে। এখানে কিন্তু যেই ইন্টেনশনটা আমাদের ছিল, যেই আমরা
ইউটোপিয়ার কথা স্বপ্ন দেখেছিলাম, সেটা কিন্তু স্বপ্নই রয়ে গেছে। when wealth increase, why did poverty also increase in the country? যখন অর্থ বাড়লো, সেখানে দেশের দারিদ্রতাও কিন্তু বাড়লো। what happens to the means of increasing the prosperity of the peoples? এখানেতে কোন জিনিসটা ঘটলো অ্যাকচুয়ালি? এখানে তো কোনো সমস্যা সমাধানই হলো নি। এখানে প্রসপারিটি, যে সমস্ত মানুষগুলো ধনী হলো, তারা কি করলো? তারা নিজেদেরকে প্রসপারাস বানালো, তারা নিজেদেরকে অর্থবান বানালো, নাকি এই সমস্ত দরিদ্র মানুষদেরকে সাহায্য করলো? এরা কোনোভাবে দরিদ্র মানুষদেরকে সাহায্য করলো না, বরং তাদেরকে গ্র্যাব করলো, তাদেরকে নিজেদের পারপাসে ব্যবহার করতে থাকলো। নিজেরা প্রসপারাস হলো, তাই লাভটা কি হলো? তিনি বলছেন যে হোয়াট হ্যাপেন, তাহলে কি ঘটনা ঘটলো এখানে? টু দ্য মেন্স, এই সমস্ত, এই যে এর অর্থটা কি দাঁড়ালো, এই সমস্ত মানুষদের ক্ষেত্রে কি হলো অ্যাকচুয়ালি, তার অর্থটা কি দাঁড়ালো? দ্য মিনস অফ ইনক্রিজিং দ্য প্রসপারিটি অফ দ্য পিপলস, এই যে মানুষের অর্থ বাড়লো, তাতে কি আর্থিক প্রবলেম মিটলো? অর্থাৎ অ্যাকচুয়ালি এই জিনিসটা হয়েও থাকে রিয়েল লাইফে। আমরা এখনো, আমি নিজেই কদিন আগে ভাবছিলাম যে আমি যখন গরিব আছি, তা আমি ভাববো যে কি, আমি যখন বড় লোক হয়ে যাব তখন আর 5 জনকে সাহায্য করব, আর দরিদ্র মানুষদেরকে দরিদ্র রাখতে দেবো নি, দুনিয়া চেঞ্জ করে দেবো, এই যে থিঙ্কিং আমাদের থাকে। বাট আমরা যখনই সঙ্গে সঙ্গে বড় লোক হয়ে যাই, ধনী হয়ে যাই, তখন আমরা কিন্তু ওই গরিবদেরকে গরিবই রাখতে চাই। কেন? না, আমরা নিজেদেরকে বড় রাখতে গেলে অন্যদেরকে দমিয়ে রাখতেই হবে, ডাউন করতেই হবে। যার কারণেই কিন্তু এত কম্পিটিশন, যার কারণে এত কম্পিটিটিভ ওয়ার্ল্ড। দেখো চারিদিকে আন একাডেমির সাথে, কোথায় ধরো এডুকেশন প্ল্যাটফর্মে যদি বলি, আন একাডেমিকে বাইজুস কিনে, মানে বাইজুসের সাথে টক্কর চলছে, তোমার ফিজিক্স ওয়ালার সাথে টক্কর চলছে। কেন এত কিসের কম্পিটিশন? এরা নিজেরা তো বড় হচ্ছে। সেই অ্যাকচুয়ালি আমি যখন পড়িয়েছিলাম, তোমার ক্যাপিটালিজম পড়িয়েছিলাম, সেই সেম সিচুয়েশনটা কিন্তু এখানে ঘটনাটা ব্যক্ত করছে। এখানে দেখো সেই মুভমেন্টটাকে কিন্তু মনে করাচ্ছে, এখানেও কিন্তু একই বিষয়কে এক্সপ্রেস করছে। Those who walks besides us on the streets of the gallows. গ্যালোজ মিনস এখানে কি বলছে? সেই যে আমাদের পাশ দিয়ে চলে যাওয়া ব্যক্তিরা, সেই যে গ্যালোজ পার্সনরা, গ্যালোজ মিনস হচ্ছে সেই সমস্ত ব্যক্তিরা যারা দেশের জন্য প্রাণ দিল, যারা দেশের জন্য লড়াই করলো, যারা দেশের জন্য এখানে ফাউট করলো। অর্থাৎ দেখতে পাই যে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বসু, প্রীতিলতা ওয়াদেদার, বা আরো যে সমস্ত বিদ্রোহীরা নিজেদের ফাঁসি কাটেতে, মানে নিজেদের গলা কিন্তু ফাঁসি কাটেতে রাখতেও ভয় পায়নি। তারা অ্যাকচুয়ালি কি পেলো? তারা আমাদের পাশ দিয়ে চলে গেল, আমরা তাদের পাশ দিয়ে চলে গেলাম। অর্থাৎ তাদেরকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি কি দিলাম? স্বাধীনতা। তারা যে এই স্বাধীনতা দেওয়ার জন্য এত লড়াই করলো, এত দেশটাকে স্বাধীন করার জন্য মগ্ন হলো, এত লড়াই করলো, তারা কি পেলো? তাদের জন্য কি করলাম আমরা? তো আমরা দেশটাকে নামমাত্র স্বাধীন করলাম, আলটিমেটলি স্বাধীন কিন্তু কোনোভাবেই হলো না। তাই তাদের দিক দিয়ে আমার করুণা হয়, তাদের জন্য আমার কষ্ট হয়, যে এই মানুষগুলো খামোখা নিজেদের প্রাণ দিল, নিজেদের জীবনটাকে বিসর্জন দিল দেশের জন্য, আর সেই দেশটাকে এই ধনী ব্যক্তিরা এরা কি করলো? গ্র্যাব করছে। What happened to those friends and comrades and fellow travelers? আর সেই সমস্ত মানুষদের সাথে কি হলো? আমার সেই বন্ধুদের সাথে, যেই বন্ধুরা, মানে সেই সমস্ত বন্ধুদের, অর্থাৎ কোনো একটা জিনিস কিছু এক্সিকিউট করতে গেলে দেখবে একা হাতে কখনোই সম্ভব নয়। আমরা অলওয়েজ কিন্তু দেখবে সেই সাকসেসফুল ব্যক্তিটাকে মনে রাখি, যেটা আমাদের বেটল বেট বলতেন, যে একজন কে মনে রাখি আমরা তাজমহল বানানোর জন্য শাহজাহানকে মনে রাখছি, বাট শাহজাহান কিন্তু একটা ইট পর্যন্ত গাঁথেননি, সমস্ত কিছু কিন্তু তার ওয়ার্কাররা করেছে। সেই ওয়ার্কারদেরকে তিনি এখানে ফ্রেন্ড স্বরূপ বলছেন। বা কোনো একজন সাকসেসফুল ব্যক্তি হতে গেলে তাকে অনেকে সাহায্য করে, সবার সাহায্য না ছাড়া সে কিন্তু সাকসেসফুল হতে পারতো না, কোনো মতেই পারতো না। তো সেই সমস্ত ব্যক্তিদের সাথে কি ঘটনা ঘটলো, তাদেরই বা কি হলো? তাদের অ্যাকচুয়ালি কি দিলাম আমরা কমরেডদের? সেই কমরেডদের, কমরেড মিনস হচ্ছে তখনকার কন্টেম্পোরারি টাইমেতে মানুষ কমরেডিতেই বিশ্বাস করতো, যেটা আমরা এখন
সিপিআইএম বলে থাকি, সেই কমরেডসদের কথা অ্যান্ড ফেলো ট্রাভেলার্স, সেই সমস্ত ট্রাভেলার্সদের যারা দেশ ভাগের জন্য এই যে জালেতে জড়িয়ে পড়লো, তারা ভাবলো পার্টিশন হয়ে গেলে আমরা স্বাধীন রাষ্ট্রে বাঁচতে পারবো, মুসলিম দেশ এই দেশেতে কোনো সমস্যা নেই, এই হিন্দুর দেশ এই হিন্দুর দেশে কোনো সমস্যা নেই, এই যে এক্সপেক্ট করে এসেছিল যারা বা গিয়েছিল যারা, তাদেরই বা কি হলো, তাই তিনি প্রশ্ন করছেন। অর্থাৎ তিনি রেটোরিক্যাল কোশ্চেন করছেন। দেখো, কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা পেয়েই যাচ্ছি, কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা জানি, বাট সেই সেন্সে তিনি প্রশ্ন করছেন আমাদেরকে অ্যাওয়ার করার জন্য, যার কারণে এটাকে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি একটা তোমার এ সেন্সেতে তৈরি হয়েছে। পরে বলেছে দেখো, হোয়াট ইজ দ্য প্রাইস বিং সেট ফর দ্য ব্লাডস অফ মার্টিয়ার্স, এবং সেই যে মার্টিয়াররা ছিল যারা মানে রক্ত দান করলো, রক্ত দিল এই যে সেট হওয়ার জন্য, তাদেরই বা কি মূল্য, তাদেরই বা কি মানে এলো বা গেল। অর্থাৎ দেশকে স্বাধীন করার জন্য আমরা জানি প্রচুর মানুষ তাদের রক্তকে কিন্তু দিয়েছে। যে এখানে মার্টিয়ার সেন্স হচ্ছে তিনি একটা মানে ইমাজিনেশন তৈরি করছেন, বা বলতে পারি একটা আইরনি এক্সপ্রেস করছেন, যে একটা সমুদ্র, সেই সমুদ্রটা হচ্ছে, সেই সমুদ্রের জল যেন লাল, অর্থাৎ সেই সমুদ্রতে যেন মানুষের লাশ পড়ে আছে, মানুষের বডি পড়ে আছে, মানুষের রক্ত তার মধ্যে জলে মিশে গিয়ে ব্লাডের কালার হয়ে গেছে সেই জলটা। সেই কারণেই তিনি বলছেন তার কি ভ্যালু এলো, এই যে রক্ত যারা দান করলো, যারা দেশের জন্য এরকম ভাবে লড়াই করলো, তাদেরই বা কি হলো, তারা যেন নিজেদের রক্তকে বেকার অযথা ব্যর্থ হিসেবে এক্সপ্রেস করলো। হোয়াট হ্যাপেন্স টু দ্য পানিশেবলস ওয়ান্স ফর হুম উই ওয়ার রেডি টু লে ডাউন আওয়ার লাইফস, এবং কি হলো সেই সমস্ত ব্যক্তিদের যাদেরকে, যাদের পানিশেবল ওয়ান্স, যারা কিন্তু এই শাস্তির যোগ্য, অর্থাৎ যাদের শাস্তি পাওয়ার, তারা কি অ্যাকচুয়ালি শাস্তি পায়, তারা কি সব সময় তারা শাস্তি পায়, অথবা এই জগতে যারা বসবাস করছে, যারা যে ক্রাইমটা করছে সেই ক্রাইমের অ্যাকচুয়াল কিন্তু মানে তোমার এটা পায়, স্বাধীনতাটা পায়। যে আমরা বলি যে আইন, আইন সমস্ত কিছু দেখে নেবে, আইনের বাইরে আপনি কিছু করবেন না, বাট আইন অ্যাকচুয়ালি কি? আইনকে আমরা বলে থাকি অন্ধ। সে কি, সে কি সব শাস্তি সমানভাবে দিতে পারে? কারো মার্ডার হচ্ছে, কাউকে সিডিউস করা হচ্ছে, সেগুলো তো অচিরেই রয়ে যাচ্ছে, অনেক ঘটনা অজ্ঞানই রয়ে যাচ্ছে, সেগুলো কেউ জানতেই পারছে না। তাহলে সে কি তার শাস্তি পেল? পানিশেবল সিচুয়েশনটা কি হলো? সেই জিনিসটা তো অ্যাকচুয়ালি ঘটলোই না, সবার ক্ষেত্রে তো সেই জিনিসটা এক্সিকিউট হয় না। জীবনে সবার ক্ষেত্রে কি পাওয়া যায় সেই স্বাধীনতা, সেই ফ্রিডম? সেইটা তিনি প্রশ্ন করলেন। তারপরে বলছেন, দ্য হেল্পলেস ক্যান নট ইভেন অ্যাফোর্ড আ shroud to cover their nakedness. ইভেন এই যে পরিস্থিতি, এই যে পার্টিশন হয়েছে, দেশভাগ হয়েছে, এই দারিদ্রগুলোর কেমন অবস্থা, এরা মারা যাওয়ার পর এদের ন্যাকেড বডিকেও যে একটা শ্রাউড দেবে, একটা কাফন দেবে। শ্রাউড পড়েছিলে তোমরা, ফিফথ সেমিস্টারেতে পড়েছিল, মুন্সি প্রেমচন্দের লেখা, যে মারা যাওয়ার পর বডির ওপর যে কাপড়টা দেয়া হয় সেটাকে শ্রাউড বলে থাকি। সেই শ্রাউডটা পর্যন্ত নেই। এরা এতটাই অসহায় যে মৃত ব্যক্তির শরীরটাকে কাপড় দিয়ে যে ঢাকবে, তারও কিন্তু অবস্থা নেই। এই ঘটনাটাও তিনি মেনশন করছেন। হোয়াট হ্যাপেন্স টু দোজ প্রমিসেস অফ সিলস অ্যান্ড ব্রোকেটস, এবং সেই প্রমিসের কথা কি কোথায় গেল? যে নেতা ব্যক্তিরা যখন কোনো ভোটে জেতার সময় হাজারো একটা প্রতিশ্রুতি দেয়, হাজারো একটা কথা বলে, যে আপনাদেরকে আমি সিলকে মুড়িয়ে দেবো, কারো গায়ে একটা সাধারণ নোংরা পোশাক থাকবে না, কেউ অশিক্ষিত থাকবে না, সবাইকে পড়াশোনা করাবো, যে চুক্তিগুলো থাকে ভোটে, ভোট পাওয়ার আগে যে সমস্ত পলিটিশিয়ানদের বড় বড় বাণীগুলো থাকে, সেই বাণীগুলোকেই তিনি এখানে মেনশন করলেন। যে এই যে বড় বড় পলিটিশিয়ান, তোমরা যে এত ব্রডকাস্ট করলে, এত মানুষকে চুক্তি দিলে, এত কথা দিলে, প্রমিস করলে, তো কোথায় গেল তোমাদের প্রমিস? কি হলো সেই সমস্ত প্রমিস গুলো? তারপরে তিনি বলছেন যে চেরিশার্স অফ ডেমোক্রেসি, এই যে তোমরা ভারতকে বা আমাদের আহ কোনো একটা মানুষকে
কোনো একটা টাইটেল দিয়ে বিভিন্ন ভাবে এক্সজেজারেট করতে তাদেরকে মোটিভেট করার চেষ্টা করেছিলে, তাদেরকে বিভিন্ন রূপে তোমরা ডেসক্রাইব করেছিলেন, যেরকম চেরিস, তোমার চিয়ারিস অফ ডেমোক্রেসি ভারতকে তুমি তুমি হয়তো বলেছিলে যে চিয়ারিস অফ ডেমোক্রেসি, কোনো একজন ব্যক্তিকে হয়তো বলেছিলে ফ্রেন্ড অফ হিউম্যানিটি, যে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে পারে এরকম একজন ব্যক্তি, বন্ধুত্ব সুলভ, তার মধ্যে মনুষ্যতায় ভরা, উইশার্স অফ পিস, এবং তার মনে একদম শান্তিতে পরিপূর্ণ এরকম একটা ব্যক্তি। হোয়াট হ্যাপেন্স টু অল দোজ টাইটেলস উই হ্যাড কমফর্টস আপন আওয়ারসেলভস, সেই যে টাইটেলটা তোমরা দিলে কোথায় গেল? তোমরা এত বাণী দিলে যে তুমি দেবতা স্বরূপ, তুমি এই স্বরূপ, আমাদের দেশ হচ্ছে ভারত মাতার দেশ, হাজারো একটা বাণী, সেসব বাণী কোথায় গেল? তিনি প্রশ্ন করলেন। তারপর বলছেন, why is the melody of religion still without a cure? এবং সেই মেলেডিটা কোথায়? সেই যে তোমরা বললে এই যে সলিউশন, এটাই হচ্ছে তোমাদের প্রবলেমেটিক সিচুয়েশন। এই যে তোমাদের এখানে দেখতে পাচ্ছি মেলেডি মিনস হচ্ছে একটা অ্যাকচুয়ালি একটা রোগ, ঠিক আছে, জ্বরাক্রান্ত অবস্থা, এরকম একটা সিচুয়েশন। এই যে এখানে কি মানে অ্যাকচুয়ালি হলো, এরা কোনোভাবে কি রোগ থেকে মানে আক্রান্ত থেকে বার হতে পারলো? এখানে তো রোগে ছড়িয়ে পড়েছে, মানুষরা, গরিব মানুষদের মধ্যে রোগে রোগে ভরে গেছে, যে এরা কিভাবে বাঁচবে, এরা কিভাবে খাবে? তোমরা যখন সেমিস্টার টুতে পড়েছিলে, সেমিস্টার টু এতে সেই ডন অ্যাট পুরি পড়ার সময় দেখেছিলে যে বৃদ্ধ তোমার উইডো ওয়েম্যানদেরকে কি বলা হয়েছিল, যেন সাদা পোশাক পরা একটা বিশাল বড় চাদর আচ্ছাদন হয়ে গেছে, প্রত্যেকে তারা পক্ষাঘাত রোগে, কুষ্ঠ রোগে আক্রান্ত। তো এখানেও দেখতে পাচ্ছি এই মানুষগুলো, এদেরকে যে সুস্থ করার কথা ছিল, তারা সেই জিনিসটা কোথায়? এদেরকে কিভাবে তোমরা রিলিজিয়ান দিলে, তাদের ধর্মের দিক দিয়ে যে ভাগ করলে, তারা স্বাধীনতা তো নামমাত্র পেল, তারা না আর্থিকভাবে সচ্ছল, না স্বাভাবিকভাবে বাঁচতে পারে, না খেতে পায়, না রোগে আক্রান্ত হলে তার সেবা করার সুযোগ পায়। কি পরিস্থিতি এখানে! হোয়াট হ্যাপেন্স টু দোজ রেয়ার অ্যান্ড প্রিসিয়াস প্রেসক্রিপশনস? এবং কি ঘটনা ঘটছে এখানে, এই যে জিনিসটা যেখানে ঘটছে, এটা তো যে এমন সিচুয়েশন হয়েছে, দোজ রিয়ার্স অ্যান্ড প্রিসিয়াস, এটাকে মনে হচ্ছে একেবারে ইউনিক একটা টাস্ক তোমরা করে ফেলেছো, এমন কাজ করেছো, এমন ভাবে ঘোষণা করছো যে আমরা স্বাধীন হয়ে গেছি, আমরা এখন একটা স্বাধীন নিরপেক্ষ দেশ, এই এমন ভাবে ঘোষণা করছো যেন তোমরা কিনাই উদ্ধার করে ফেলেছো, কিনা ইউনিক কাজ করে ফেলেছো। এটা তো আরো 5টা দেশ স্বাধীন হয়েছে, তারাও তো একইভাবে স্বাধীন হয়েছে, বাট তোমরা স্বাধীনতার নামে যে প্রহসনটা চালাচ্ছ, সেটা এখানে কি রকম রূপে, সেটা একবার চোখ মেলে দেখো। এখানে কিভাবে তোমরা অ্যাবিউজ করছো আর 5জন মানুষকে, কিভাবে মানুষ দারিদ্রতায় জলাক্রান্ত, সেটা দেখো। ইভেন স্ট্রিটস ইজ আ ফিল্ডস অফ ফ্লেম, এমনকি রাস্তায় যখন বার হই, রাস্তার মধ্যে একটা ফ্লেম তৈরি হচ্ছে, রাস্তার মধ্যে একটা চারপাশে আমি ধোঁয়া পাচ্ছি, গন্ধ পাচ্ছি। কিসের? না, সেটা রক্তের গন্ধ। আগুন জ্বলে গেছে, একটা ঘরকে পুড়িয়ে দেয়া হয়েছে, তার গন্ধ, তার ধোঁয়া তৈরি হচ্ছে, সেগুলো আমি বুঝতে পারছি, সেগুলো যেন শুনতে পাচ্ছি। এভরি সিটি আ স্লটার হাউস, এবং প্রত্যেকটা ঘর, শহরেতে একটা করে ঘর দেখতে পাচ্ছি যেগুলোকে স্লটার করে দেওয়া হয়েছে, যেটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। অর্থাৎ একটা রাইটিং সিচুয়েশন চলছে, যেখানে হিন্দু মুসলিমের দাঙ্গা চলছে। এই যে তোমরা যেটা করলে, সেটা তো অ্যাকচুয়ালি রায়ট তৈরি করলে, তোমরা একটা মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দিলে, তাদের মধ্যে একটা ঝামেলা তৈরি করে দিলে। তো সেইটাই তিনি বলছেন যে প্রত্যেকটা শহরে যাচ্ছি এবং একটা রায়োটিক সিচুয়েশন দেখতে পাচ্ছি। হোয়াট হ্যাপেন টু দ্য প্রিন্সিপালস অফ দ্য ওয়াননেস অফ লাইফ? এবং সেই যে ওয়াননেস এর কথা বলেছিলে, যে আমরা এক হব, এক হও, হাজারো একটা বাণী দিয়েছিলে জীবন সম্পর্কে, সেই জীবনের প্রিন্সিপাল কোথায় গেল? কোথায় এক হয়ে বেঁচে থাকার গল্প, কোথায় একসাথে মিলেমিশে থাকার গল্প, কি হলো? কিছুই লাভ হলো না কিন্তু। তারপরে তিনি বলছেন, লাইফ ওয়ান্ডার্স এমলেসলি ইন দ্য ওয়াইল্ডনেস অফ গ্লুম। এবং সেই কারণেই বলতে পারি, জীবনটা উদ্দেশ্যহীনভাবে জটিলতায় জড়িয়ে পড়লো, যেখানে কোনো কিছু পাওয়ার নেই, যেখানে কোনো কিছু চাওয়ার নেই, জীবনটা পুরোপুরি গ্লুমি। ঠিক আছে, যার কারণেই তিনি এই কথাটাই বলছে। তারপরে তিনি বলছেন, হোয়াট হ্যাপেন্স টু দ্য মুনস? এবং মুনস মিনস হচ্ছে আমাদের জীবনের আশা। চাঁদ মানে কি? অন্ধকার থেকে আসার মানে, বা আমরা যখন ফাঁকা আকাশটাকে দেখি, অন্ধকার দেখি, আমরা একটা কালবৈশাখ মানে কি বলি, অমাবস্যা বলে থাকি। সেই অমাবস্যাটাকে আমরা কি বলে থাকি? যে একটা মানে খারাপ অবস্থা, খারাপ সিচুয়েশন।
বাট চাঁদ মানে কি আমাদের হোপ, চাঁদ মানে কি আমাদের আশা। সেই চাঁদরা কোথায় গেল? কোথায় সেই আশার চাঁদরা, যেই চাঁদরা তোমরা আমায় দেখিয়েছিলে, যেই আশাটা দেখিয়েছিলে, দ্যাট হ্যাড রাইজেন্স অন দ্য হরাইজন, যেটা দূরের কোনো একটা সীমা লাইনের মধ্যে হয়তো মিশে যাচ্ছে, সেখান থেকে হয়তো উদ্ভাসিত হতে চাইছে, বাট সেটা কি আসতে পারছে? সেটা কি রাইজ হতে পেরেছে? অর্থাৎ তিনি প্রশ্ন করছেন, যেই আশাটা তোমরা দেখিয়েছিলে সেই আশাটা কতটা ফুলফিল হলো, কতটা এক্সিকিউট হলো? ইফ আই অ্যাম দ্য কালপ্রিট, যদি আমি বদমাশ হয়ে থাকি, যদি আমি দোষী হয়ে থাকি, কেন নিজেকে কালপ্রিট বলছেন? যে যখন তুমি গভর্নমেন্টের এগেনস্টে কথা বলবে, গভর্নমেন্ট তোমাকে ছেড়ে কথা বলবে, গভর্নমেন্ট কিন্তু তোমাকে কোনো না কোনো ভাবে তার নিজের জালে জড়িয়ে ফেলবে, তোমাকে দেশদ্রোহী বলে বসবে, তোমাকে বদমাশ লোক বলে বসবে, তোমাকে। গভর্নমেন্ট ব্যান করে দিয়েছিল, পরে আবার এটা পাবলিশ হয়, এটা স্কুলে যখন মানে কলেজে যখন ক্লাস হচ্ছিল তখন হ্যাঁ, হ্যাঁ, বলেছে। যে কোনো বিষয় মানে যার মধ্যে গভর্নমেন্টের এগেনস্টে কিছু আসতে পারে, গভর্নমেন্ট সেগুলোকে রাখে না। এইটা শুধু নয়, আরো অসংখ্য টেক্সট আছে, প্রচুর প্রচুর টেক্সট আছে, সেগুলোকেও গভর্নমেন্ট সরিয়ে দেয়। যাই হোক, সেই কারণে তিনি বলছেন যে আমি যদি কালপ্রিট হয়ে থাকি, আমি যদি সেই বদমাশটা হয়ে থাকি, ইউ আর নো লেস আ সিনার, আপনিও কিন্তু পাপীর থেকে কম কিছু নয়। অর্থাৎ তিনিও কিন্তু এখানে দেখতে পাচ্ছি এতক্ষণ ইনডিরেক্টলি বলে বলে যাচ্ছিলেন, গভর্নমেন্টকে ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলছিলেন, প্রশ্ন করে করে যাচ্ছিলেন যে তাহলে এর কি হলো, ওর কি হলো, এই যে হাজারো একটা ইনডিরেক্ট ভাবে গভর্নমেন্টকে দোষারোপ করছিলেন, তার মনের ক্ষোভটাকে এক্সপ্রেস করছিলেন। বাট এইখানেতে দেখতে পেলাম তিনি ডাইরেক্ট কথা বলে গেলেন একদম শেষ লাইনে। তিনি বললেন, ইফ আই অ্যাম দ্য কালপ্রিট ইউ আর নো লেস আ সিনার, তুমিও কিন্তু কম কিছু আসো না, কোনো পাপী থেকে কম আসো না। আর লিডার্স অফ দ্য নেশনস ইউ আর গিলটি টু, আপনিও কিন্তু এই একইভাবে সমান এই দেশটাকে ধ্বংস করার জন্য, এই নেশনটাকে ডিস্ট্রয় করার জন্য একইভাবে দোষী। অর্থাৎ আপনি কিন্তু এই দেশের একজন লিডার হয়ে দেশটাকে ধ্বংস করলেন। সেই কথাটাই, অর্থাৎ পারপাসটাকে, স্বাধীনতার উদ্দেশ্যটা কি? স্বাধীনতার উদ্দেশ্য ওই সমস্ত মানুষদের কাছে বা যারা পলিটিশিয়ানসরা আছে তাদের কাছে স্বাধীনতার উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা লাভ। তারা দেখতে পাচ্ছিল, মোহাম্মদ আলী জিন্নাহ দেখতে পাচ্ছিলেন যে ইন্ডিয়াতে যদি থাকি, নেহেরু গান্ধী যে আমাকে প্রধানমন্ত্রী হতে দেবে না, তো চলে যাই একটা আলাদা দেশ তৈরি করে, মানুষের মধ্যে একটা রাইট তৈরি করে দিই, একটা রিলিজিয়ান ম্যাটার নিয়ে একটা ঝামেলা লাগিয়ে দিই, তাহলে এখন হিন্দু মুসলিম যখন এরা দাঙ্গা করবে, অন্য একটা দেশের কথা বলে দেবো, তো আমরা একটা নতুন দেশ তৈরি করে দেবো, সেখানে গিয়ে আমি প্রধানমন্ত্রী হয়ে যাব, আমি রাষ্ট্রপতি হয়ে যাব। এই যে ক্ষমতার প্রতি লোভ, সেই লোভটাকে এখানে মেনশন করা হলো। ঠিক আছে, একটা স্বার্থান্বেষী মনোভাব দেখানো হলো। আফটার ডেথ 20 ইয়ার্স, আচ্ছা আফটার ডেথ 20 ইয়ার্সটা আগে বলি। আফটার ডেথ 20 ইয়ার্স, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পরের 20 বছরে কি হতে পারে সেটা নিয়ে বীরেন্দ্র চট্টোপাধ্যায় একটা প্রিডিকশন করছেন। রবীন্দ্রনাথকে তিনি বলছেন যে আপনি তো দেখে গেলেন না, আপনি তো মারা গেলেন, আপনি মারা যাওয়ার পরে যে কি হলো, বা তার পরের 20 বছরে দেশটা কিভাবে জলাঞ্জলিতে গেছে, এখানে মানুষ কিভাবে একে অপরকে মানে ব্যবহার করছে, সেটা মানে পুরো নর্দমার জলে মানুষের হিউম্যানিটি মানে চলে গেছে, সেই জিনিসটাকে তিনি বলছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়। যে আপনি তো এটাও দেখলেন না, মানে এখানে যে তোমার মনন্তর তৈরি হয়েছে, বা মানুষের মধ্যে এই যে সিচুয়েশন তৈরি হয়েছে, মানুষের মধ্যে হিউম্যানিটি চলে গেছে, এই জিনিসটা তো আপনি আর দেখলেন না। তো সেই নিয়েই তার দেখতে পাচ্ছি ক্ষোভটা তিনি এক্সপ্রেস করছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়। আফটার ডেথ 20 ইয়ার কি বলছেন, অল দ্য টেরিবল ক্যাটাস্ট্রফস এসকেপস ইওর আই, সমস্ত এই যে টেরিবল ক্যাটাস্ট্রফিক সিচুয়েশন গুলো, এই যে সিচুয়েশন গুলো হচ্ছে, অর্থাৎ বর্তমান কন্টেম্পোরারি টাইমেতে রবীন্দ্রনাথ ঠাকুর মারা যাওয়ার পরে যে সমস্ত জিনিসগুলো ঘটছে, তিনি বলছেন যে এই সমস্ত জিনিসগুলো আপনার চোখ থেকে বার হয়ে গেল, অর্থাৎ আপনি দেখতে পেলেন না এই সমস্ত জিনিসগুলো এখন কি ঘটছে, কি যে টেরিবল সিচুয়েশনের মধ্যে যাচ্ছি আমরা, কি যে ক্যাটাস্ট্রফিক সিচুয়েশন হয়েছে, দুর্ভাগ্য তৈরি হয়েছে আমাদের, সমস্ত জিনিস কিন্তু আপনার চোখে বার হয়ে গেল, আপনি কিন্তু দেখতে পেলেন না। তারপর বলছে, ইউ ডিড নট বার্ন ইন দ্য টর্চার ফায়ার অফ 46, এমনকি আপনি এই যে 46-এর মন্বন্তরকেও আপনি দেখতে পাননি। 46-এর মন্বন্তরের টাইমে যে এই যে পুড়ে যাওয়া
এই যে বার্নিং মুভমেন্ট, এই বার্নিং মুভমেন্টটাকেও কিন্তু আপনাকে সহ্য করতে হয়নি। অর্থাৎ তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছেন যে এই যে খারাপ সিচুয়েশন যেগুলো গেছে, এই খারাপ সিচুয়েশন গুলো কিন্তু আপনি আর দেখতে পেলেন না, আপনার চোখের মধ্যে এগুলো আর পড়লো না। দ্য ফেমাইন্স অ্যান্ড এপিডেমিক, এবং এই যে মানুষের মধ্যে রোগাক্রান্ত মানুষ যে বিভিন্ন রোগের মধ্যে আক্রান্ত হয়ে পড়ছে, দ্যাট কেম থ্রু দ্য ব্লাড, যেগুলো মানুষের রক্তের মধ্যে মিশে গেছে, এই যে কালপ্রিট সিচুয়েশন মানুষ একে অপরকে যে এইভাবে ইউজ করছে, মিস ইউজ করছে, সেইগুলো কিন্তু আপনার চোখে আর ধরা পড়লো না, কেননা আপনি মৃত। দ্য ল্যান্ড ওয়্যার সং স্কিলস ইচ আদার, যেখানে এমন একটা দেশ, যেটা এমন একটা জায়গা, সেই জায়গাতে একটা ছেলে আর একটা ছেলেকে হত্যা করে, এক সন্তান আরেক সন্তানকে হত্যা করে। দ্য ফ্লেশ অফ মাদার্স, তার মায়ের রক্তের, তার মায়ের মাংস নিয়ে লড়াই করতে থাকে। অর্থাৎ সেখানে দেখতে পাচ্ছি তিনি এই বিষয়টা নিয়ে দেশ ভাগাভাগির কথা বলছে, দেশটাকে তিনি মা বলছেন, সেই মায়ের ওপর কি করছে, বর্ডার তৈরি করে দিচ্ছে, অর্থাৎ তার ফ্ল্যাশকে নিয়ে তারা দুভাগ করছে, সেই কথাটাই তিনি বলছেন যে এখানে দেশ ভাগাভাগি কিভাবে যেন মায়ের ফ্ল্যাশকে নিয়ে ভাগ বাটোয়ারা করছে, একে অপরের সাথে লড়াই করছে, এক ভাই আরেক ভাইয়ের সাথে একে অপরকে হত্যা করতেও উদ্যম হচ্ছে। তারপর বলছে ফিউলস আ লিভিং হেল, এবং এখানেতে যেন একটা জীবন্ত নরক তৈরি করেছে, এখানে একটা যেন হেল সিচুয়েশন তৈরি হয়েছে, হেলিং মুভমেন্ট তৈরি হয়েছে। ইউ ডিড নট হ্যাভ টু সি, আপনি তো এইগুলো কিছুই দেখতে পেলেন না। দ্য 47 পার্টিশনস, এবং 47-এর সেই দেশ ভাগাভাগ, অর্থাৎ 1947 সালের এই যে দেশ ভাগ, সেটাও আপনি দেখতে পেলেন না। দ্যাট ওয়াজ ওর্স দ্যান ম্যাডনেস ইন লুম্বিনী, যেটা কলকাতার ওই যে লুম্বিনীতে ভয়ানক তাণ্ডব তৈরি হয়েছিল, লুম্বিনীতে সেখানে যে একটা রায়টস তৈরি হয়েছিল, লড়াই শুরু হয়েছিল, মারামারি দাঙ্গা তৈরি হয়েছিল, তার থেকে হাজারো গুণে অনেক 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 বেশি, ঠিক আছে, সেই ম্যাডনেসের থেকে অনেক বেশি। সেই ম্যাডনেস যদি খারাপতম অবস্থায় যেতে পারে, সেই খারাপতম অবস্থা হচ্ছে এই 47-এর পার্টিশন, সেগুলোও আপনি দেখতে পেলেন না। কন্ট্রারি টু দিজ এক্সপিরিয়েন্সেস, এবং তার পাশাপাশি এই যে এক্সপিরিয়েন্সটা আপনি গ্যাদার করেছেন, সেই এক্সপিরিয়েন্সটা পুরো কন্ট্রাস্ট, পুরোপুরি আলাদা, সেটাও কিন্তু আপনি গ্যাদার করলেন না। আ লাইট অফ হিউম্যানিটি, এবং এই যে আলোটা, মনুষ্যত্বের এই যে আলো, অর্থাৎ আমাদের মধ্যে যে সত্তাটা, শুভ সত্তা, হ্যাড ফেল টু ইয়োর লাইফ, যেটা আপনি আপনার জীবনে কিন্তু পরিপূর্ণ ছিল, হ্যাড ফিল্ড ইয়োর লাইফ, অর্থাৎ যেটা আপনার জীবনে মনুষ্যত্বের আলো পরিপূর্ণ ছিল। পোয়েট, পোয়েট বলে তিনি তাকে অ্যাড্রেস করছেন, ও হে পোয়েট, কবি, আপনার জীবনে সেই যে আলোটা ছিল মনুষ্যত্বে ভরা, সেটা কিন্তু এখন আর নেই। উই টু হ্যাড লার্ন টু ড্রিম ফ্রম ইউ, এবং আমরা আর কি নিয়ে স্বপ্ন দেখব, কি নিয়ে আপনাকে ভাববো, কি নিয়ে আমাদের জীবন, অর্থাৎ তিনি এখানে দেখতে পাচ্ছি তার আবেগটাকে প্রকাশ করছেন। দিস পাস্ট 20 ইয়ার্স, এই ইতিহাসটা কিন্তু 20 বছর আগে ছিল, এই ইতিহাসটা 20 বছর অতিক্রম করেছে, অর্থাৎ আপনি 20 বছর আগে মারা গেছেন। আর হিস্ট্রি অফ সুয়েজ অ্যাফ্লোড, এবং এই যে ইতিহাসটা, সেই ইতিহাসটা একটা ভয়ানক পরিবর্তন হয়েছে, একটা ভয়ানক রূপান্তরিত হয়েছে, অ্যাফ্লোটেড হয়ে গেছে। ট্রাস্ট আ ব্যাথ লাইফ অল ইন হিউম্যান, এখানে শুধু দেখতে পাচ্ছি মানুষের তৃষ্ণা, অর্থাৎ তাদের লাস্ট, তাদের খিদে, তাদের আহ ক্ষমতা গ্র্যাব করার লালসা, তাদের কোনো মানুষকে পাওয়ার লালসা, সম্পত্তির পাওয়ার লালসা, আর্থিকভাবে লালসা, বিভিন্ন ভাবে তাদের কিন্তু লোভ দেখতে পাচ্ছি। একটা যেন বাথিং সেন্স তৈরি হয়ে যাচ্ছে। বাথ, কিসের বাথ? রক্তের বাথ, অর্থাৎ রক্তে তারা স্নান করে ফেলছে, তাদের জীবনকে রক্তে বিষিয়ে দিচ্ছে। অল হিউম্যান, প্রত্যেকে এখানে যেন অমানুষে পরিণত হচ্ছে। ওর্স দ্যান দ্য ওল্ড হ্যাগ, এবং সেটা যেন আরো খারাপতম অবস্থায় চলে গেছে, একটা ওল্ড হ্যাগের থেকেও খারাপ সিচুয়েশন। হু রানস দা বাদলে অফ দ্য ব্রোথেলস অ্যাড সোনাগাছি, যেখানে তিনি বলছেন যে এখানে যারা ওল্ড হ্যাক পার্সনরা আছেন, এখানে যারা এডুকেটেড পার্সন আছেন, অর্থাৎ যারা সমাজের ক্ষমতাবান ব্যক্তি, যারা আর্থিকভাবে সচ্ছল, অর্থাৎ ধনী ব্যক্তিরা, যারা ক্ষমতার দিক দিয়ে সচ্ছল, অর্থাৎ মন্ত্রীরা, বা যারা এডুকেশনের দিক দিয়ে সচ্ছল, অর্থাৎ প্রফেসররা, টিচাররা, তারাও কিন্তু তাদের শিরদাঁড়াটাকে দমিয়েছে, তাদের মাথাটাকে নামিয়েছে, মাথাটাকে কোথায় রেখে এসেছে?
মাথাটাকে তারা ওই ব্রথলস এর সোনাগাছিতে রেখে এসেছে, অর্থাৎ তারা প্রস্টিটিউশনেতে তাদের আহ, যাওয়াটা দেখতে পাচ্ছি। সেখানে গিয়ে কিন্তু তারা নিজেদেরকে বিকিয়ে এসেছে, অর্থাৎ তাদের বোধবুদ্ধি ওইখানেতেই আটকে গেছে। তাদের বোধবুদ্ধি, তারা শিক্ষিত ক্ষমতাবান হয়ে তারা কিন্তু শুভ সত্তার অধিকারী নয়, তারা কিন্তু তাদের জীবনটাকে প্রস্টিটিউশনের কাছে রেখেছে, সেখানে তারা মাথা দমন করলো। তারপরে তিনি বলছেন, মিনিস্টার্স, লিডার্স, টিচার্স, রাইটার্স, স্টুডেন্টস, ডগস ডগস অন হার ডগস অন হিট। এবং এখানে যে মিনিস্টার্সরা আছে, লিডার্সরা আছে, টিচার্সরা আছে, রাইটার, স্টুডেন্ট, সবাই সবাই যেন কুকুরের মতো শিকার করতে দৌড়চ্ছে। তারা যেন সেইখানেতে ছুটে দৌড়চ্ছে কোথায়? সেই সোনাগাছিতে, সেই প্রস্টিটিউশনদের সেন্টারেতে, সেই ব্রথলসে যাচ্ছে তারা। কেন না? তাদের লাইফের যে ডেজায়ার, তাদের লাস্টফুল ডেজায়ার পূরণ করতে তারা সেখানে যাচ্ছে। কেউ এমন বাকি থাকছে না, এই ক্ষমতাবান শিক্ষিত ব্যক্তি, টিচার, রাইটার, কেউ বাকি থাকছে না। দিস ইন্ডিপেন্ডেন্স ল্যান্ডস জয়েন্স অল টুগেদার। এই যে ইন্ডিপেন্ডেন্ট ল্যান্ড, যেটা আপনি স্বপ্ন দেখেছিলেন সব মিলেমিশে থাকবে, সবাই এক থাকবে, সেটা কি পূরণ হলো? সেটা কি আলটিমেটলি এক্সিকিউট হলো? অল আওয়ার ড্রিমস আর লাইক ড্রাঙ্কেন জোকস। একজন একজন ড্রাঙ্কেন পার্সন, একজন নেশাখোর ব্যক্তি যখন বকতে থাকে, তার মুখে যা আসে সে তাই বলতে থাকে, তার মাথায় যা আসে সেইগুলোই বলে সে হাসতে থাকে। তার জোক শুনে যেরকম কেউ হাসে না, ঠিক এখানে স্বপ্নগুলো এরকম একজন ড্রাঙ্কেন পার্সনের জোকের মতো, কিন্তু এই স্বপ্নটা বা স্বাধীনতার স্বপ্নটা কিন্তু এখানে এক্সিকিউট হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি। প্লেডস অন দ্য রিডস অফ অ্যান অফট ইউজড হারমোনিয়াম। এবং এখানেতে হারমোনিয়ামের যে শব্দগুলো, তালগুলো, সেটা বেসুরালের মতো বাজছে। অর্থাৎ হারমোনিয়ামের একটা যে রিদমেটিক টিউনেতে বাজতে থাকে, সেই টিউনটা এখানে কিন্তু ফলো করছে না, এখানে এলোপাতাড়ি বাজাচ্ছে। অর্থাৎ একজন যে হারমোনিয়াম বাজাতে জানে, সে একদম কোনটার পরে কোনটা হতে বাজাতে হয় সে জানে, একদম টিং টাং টিং করে ঠিকঠাক বাজাবে। বাট একজন যে জানে না, সে কি আসবে, সে এলো পাতাড়ি বাজাতে থাকবে, তারপরে একটা বেসুরা বেসুরা আওয়াজ তৈরি হবে। সেই আওয়াজটাকেই তিনি বলছেন যে এখানে হারমোনিয়ামকে নিয়ে যেন মানুষ বেসুরা গান শুরু করেছে, আওয়াজ শুরু করেছে। ইভেন ইন ইওর নাইটমেয়ার, যার কারণে আপনি যে স্বপ্নে যেটা দেখেছিলেন, আপনার রাতের ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন, ইউ হ্যাড নট টট সাজ ক্যালামিটি। এবং এই যে মানুষদেরকে আপনি কিন্তু কোনোভাবেই আর শিখিয়ে যেতে পারলেন না, এদেরকে কিন্তু আর শিক্ষিত করতে পারলেন না, এরা কিন্তু একই রয়ে গেল। উড বি ফল দিস ফ্রি কান্ট্রি। এবং তারা কিন্তু এই যে স্বাধীনতা পাওয়ার পরে তারা কিন্তু দেশটাকে সত্যি স্বাধীনভাবে ব্যবহার করতে পারলো না, তারা সেই আগের মতো একই রয়ে গেল। উড বি ফল দিস ফ্রি কান্ট্রি ইউ হ্যাড দাস রিমেন্স ট্রু। এবং আপনি এই যে দেশটাকে স্বাধীনতার ভাবে ভেবেছিলেন যে এই দেশটা সত্যি স্বাধীন হবে, আগের মতোই থাকবে, একটা নতুন দেশ হবে যেখানে সবকিছু পাবো, সেই জিনিসটা আর আগের মতো আর থাকলো না। টু ইয়োর ড্রিমস অফ হিউম্যানিটি, বরং কি রয়ে গেল? কোন জিনিসটা আগের মতো রিমেন রয়ে গেল? আপনি যে স্বপ্ন দেখেছিলেন হিউম্যানিটির, আপনি যে মনুষ্যত্বের স্বপ্ন দেখেছিলেন, সেই মনুষ্যত্বের স্বপ্নটাই রয়ে গেল, স্বপ্ন আর সার্থক হলো না। সেই কথাটাই তিনি এখানে বললেন। বলো, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা। আ- স্যার এইখানে রবীন্দ্রনাথকে কেন ডেডিকেট করলো এতজন থাকতে? কি? মানে এতজন করে এই কথাটা দেখি। কেননা রবীন্দ্রনাথ বিশ্বকবি, রবীন্দ্রনাথের টেক্সটটা দিয়ে আমাদের অ্যাকচুয়ালি, হ্যাঁ, ইয়েস স্যার, রবীন্দ্রনাথের টেক্সটটা দিয়ে অ্যাকচুয়ালি পার্টিশন লিটারেচারটাকে মেনশন করা আছে। যেরকম তুমি বলবে, তাহলে ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন, ওয়াল্ট হুইটম্যান কেন আব্রাহাম লিঙ্কনকে নিয়েই লিখলো? আরো তো পাঁচজনকে নিয়ে লিখতে পারতো। যার যাকে ভালো লাগে তাকে নিয়ে তো লিখবে, তাই না? ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন কেন লেখা হচ্ছে? আওয়ার ফেয়ারফুল ট্রিপ ইজ ডন, দ্য শিপ ইজ রড, দ্য ট্রাঙ্ক ইজ ব্রোকেন, এরকম ভাবে বলা হচ্ছিল তো। কেন বলছেন তিনি? কেন আব্রাহাম লিঙ্কন বিশাল বড় মাপের একজন ব্যক্তি, রবীন্দ্রনাথ ঠাকুর সেরকম একজন বিশ্বকবি,
তাকে নিয়ে লিখবে না তো কাকে নিয়ে লিখবে? তোমার আমার মতো একজন সাধারণ মানুষকে নিয়ে লিখবে? না, আমি বলতে চাইছি কি রবীন্দ্রনাথের একটু চ্যাপ্টার ছিল যদি জাগানোর আবার হত্যাকাণ্ডের হ্যাঁ, তিনি এ করেছিলেন, সেটাও হতে পারে, হতেই পারে। একজন রাইটার যখন লেখেন শুধু একটা কথা ভেবে লেখেন না, তার মাথায় হাজারো থট আসে লেখার সময়। আমি একটা স্বার্থ নিয়ে কবিতা লিখেছিলাম যে আমার ভালোই আমার স্বার্থ, তাতে তোমার ভালো হোক বা নাই হোক, তুমি ভালো থাকো বা না থাকো, আমি যেন ভালো থাকি। আমার পেটে যেন পড়ে মাংস, আমার হয় যেন উচ্চ বংশ, তোমার পেট খালি তুমি চেবাও নুড়ি বালি, আমার তাতে কি। হয়তো রাস্তার কোনো ছেলেটার পায়ে নেই জুতো, কিন্তু আমার জেনে কি লাভ। আহ কারো রাস্তার কোনো ছেলেটার হয়তো পেট খালি, কিন্তু আমি বললাম আমার জেনে তা কি লাভ, আমার মেয়েকে মানিয়েছে বেশ একেবারে সালোয়ার কামিজ বালি। অর্থাৎ আমার জেনে জানার উদ্দেশ্য মানে কিছুই নেই যে কে কি করলো কে কি পেলো, আমি পেলেই হলো, এরকম একটা ইন্টেনশন হইল। আজ প্রচুর টায়ার্ড হয়ে গেছে। আর একটা কি আছে তোমাদের, আর কিছু আছে না? রিহ্যাবিলিটেশন, এটা আমি একটু মুখে সামারি বলছি, তোমরা একটু কবিতাটা পড়ে নিও, খুব টায়ার্ড হয়ে গেছি। তোমাদের সেই ইয়েটা, বলছি হ্যাঁ বলো। বলছি আমাদের না কিছু কোশ্চেন তো বলেছিলাম না আমাদের তোমরা সিম্বলিজম বলেছিলে, আমি সিম্বলিজমটা একটু বলে দিচ্ছি, আলোচনা করে দিচ্ছি। সিম্বলিজমটা সিম্বলিজমটা অ্যাকচুয়ালি এখানে তোমার ওয়েটিং ফর গোডোতে কি কি সিম্বল দেখতে পাচ্ছি। এক হচ্ছে পড়িয়েছি ক্যাপিটালিজম, যেখানে ক্যাপিটালিজমকে প্রত্যেকটা ইনসিডেন্টে মেনশন করা হচ্ছে। যেরকম আমরা দেখতে পাচ্ছি যে সেন্টি বা সুইটা যে টোব্যাকো শপটা কিনছে, টোব্যাকো শপের সাথে সাথে সে মানুষের মধ্যে সম্মান পেয়ে যাচ্ছে, অর্থই তার সম্মান তৈরি করছে, তো ক্যাপিটালিজম তৈরি করছে। আবার এই অর্থই তার অনর্থের কারণ হয়ে দাঁড়াচ্ছে, অর্থাৎ সেখান থেকে আনকন্ট্রোলেবল সিচুয়েশনটাকে রেফার করছে, সিম্বলিক্যালি ডেসক্রাইব করছে। আবার দেখতে পাবে ওয়াং নামের একজন যে ব্যক্তি ছিল, ওয়াটার সেলার, সে কি বিক্রি করে? জল বিক্রি করে। আজকের যুগে আমরা জল বিক্রিকে অ্যাকসেপ্ট করছি, আজকের যুগে আমরা 20 লিটার একটা ট্যাঙ্ক কিনে নিলাম জলের, সেটা অ্যাকসেপ্ট করছি। বাট ওই টাইমেতে জল বিক্রি করা যে মানুষ, এমন একজন ব্যবসায়ীর মস্তিষ্ক, যে জলটুকুও ছাড়লো না, সেই জলকে নিয়েও ব্যবসা শুরু করে দিল। মানুষের যেটা বেসিক থেকে বেসিক নিড, যেটা চারিদিকে পাওয়া যায়, সেই জিনিসটাকে নিয়েও কিন্তু মানুষ ব্যবসা শুরু করে দিল। অর্থাৎ সেখান থেকে ক্যাপিটালিস্টিক সোসাইটিতে যে কিছুই ছেড়ে কথা বলা হয় না, সেটাকে মেনশন করলেন। সেন্টি সুইটার অল্টার ইগো রূপে দেখতে পাচ্ছি। সেখানে দেখতে পাচ্ছি যে প্যাট্রিয়ার্কি বিষয়টাকে সিম্বলাইজ করা হচ্ছে, যে প্যাট্রিয়ার্কি সোসাইটিতে হয় বাঁচতে গেলে হয় তুমি স্ট্রং হয়ে বাঁচো, না হলে তোমাকে বাঁচতে দেবে না। মানে মেলস হিসেবে তাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে, বাট ফিমেল হিসেবে অ্যাকসেপ্ট করা হচ্ছে না। তাকে প্রস্টিটিউট বলে তাকে অ্যাড্রেস করা হচ্ছে গল্পের মধ্যে, বাট তার হৃদয়ের দিক দিয়ে দেখতে পাচ্ছি সে কিন্তু একজন খুব ভালো সত্তার মানুষ, সে কিন্তু গুড হার্টেড বা গুড কাইন্ডেড পার্সন। সেই বিষয়টা কেউ দেখলো না, তাকে কিন্তু একটা কি করা হলো, লেভেলাইজ করা হলো, তার একটা থাম বসিয়ে দেওয়া হলো যে এ হচ্ছে প্রস্টিটিউট। বাট সে যে একজন ভালো ব্যক্তি, গুড কাইন্ড গুড হার্টেড পার্সন, সেইটা বলা হলো না। আবার পাশাপাশি দেখতে পাচ্ছি আহ ধরো এরটা মানে ওর ইয়াংশান কি করছে না, পয়সার জন্য তাকে বিয়ে করছে। অর্থাৎ তার এই বিয়ে করাটাকে সে কি হিসেবে নিচ্ছে, চুক্তিবদ্ধ হিসেবে নিচ্ছে, যে পয়সা পেলে বিয়ে করব, পয়সা না পেলে বিয়ে করবো না। তার পারপাসটা পয়সা, সেটাও দেখতে পাচ্ছি। আবার দেখতে পাচ্ছি তাদের ফ্যামিলিতে উঠে এসে বসছে একজন ফ্যামিলি পার্সনরা, তাদেরকে সে বার করে দিচ্ছে। সেইটাও দেখতে পাচ্ছি যে লোভকে মেনশন করছে, যে ধনির বাড়িতে গেলে যদি থাকি তাহলে আমিও ধনী হিসেবে থাকবো, রাজার বাড়িতে রানী হয়ে থাকবো, এই ইন্টেনশনেতে আসছে। বাট তাদেরকে দেখতে পাচ্ছি একটা টাইমেতে কাজ করানো হচ্ছে, ইয়াংসানকে কাজ করানো হচ্ছে, তার টোবাকো সবকে ফ্যাক্টরিতে কনভার্ট করছে। তো ফ্যাক্টরিটাও মেনশন করছে তোমার ফেমিনিজম বলছি, তোমার মার্কসিজমকে মেনশন করছে। ঠিক আছে, মার্কসিজম ইডিওলজিকে ডেসক্রাইব করা হচ্ছে, পাশাপাশি ক্যাপিটালিজমকেও মেনশন করছে। এইগুলোই তো থিম।
এগুলোই তো আর তোমার symbol। গডেরও গড হ্যাঁ, গড গড গুলো সিম্বলাইজ করছে এখানে। গড গুলোর মধ্যে দিয়ে তোমার এমন একজন আইডেন্টিটিকে মেনশন করা হচ্ছে যে গড আছে কি নেই, ঈশ্বর আছে কি নেই, সেই জিনিসটাকে মেনশন করা হচ্ছে। যে ঈশ্বর বলতে অ্যাকচুয়ালি কি বোঝে, যে মানুষের যে উপকার করবে। যেই গড সেন্টিকে তৈরি করছে, সেই গডই ওয়াং কে তৈরি করছে। যেই গড একজন ভিক্ষুককে বানাচ্ছে, সেই গডই কিন্তু একজন ধনীকে বানাচ্ছে। তাহলে গড কি জাস্টিফাই করতে পারে? সে কি অ্যাকিউরেট জাজ? সে কি 100% জাজ? যদি 100% জাজ হতো, তাহলে একজন কেন না খেয়ে মারা যেত? একজনকে কেন সিডিউস করা হতো? একজনকে কেন এরকম ভাবে টর্চার করা হতো, এরকম ভাবে প্রস্টিটিউশন করতে হতো? সেই নিয়ে তিনি প্রশ্ন করছেন। যে গড বলে সিম্বলাইজ করা হচ্ছে যে হোয়াট ইজ দ্য এক্সিস্টেন্স অফ ট্রুথ, যে সত্যের আসল অস্তিত্বটা কি? সেটা কি গড? সে কি আলটিমেট সলিউশন? বরং সে আমাদের লাইফে এসে সমস্যার সমাধান নয়, বরং সমস্যা বাড়িয়ে দেয়। সেই সমস্যা বাড়িয়ে দেওয়াটাও দেখতে পেয়েছি, সেই রূপেও কিন্তু। ফাদার কি বলো একবার। ফাদার বাবাকে নিয়ে তিনি একটা তখনকার স্টিরিওটাইপ, কন্টেম্পোরারি সোসাইটি না, বাবাকে তিনি বিশাল রেসপেক্ট করতেন, ভয় পেতেন, এ করতেন। তো যখন অমৃতসরেতে থাকা হচ্ছে, একটা বাড়িতে থাকা হচ্ছে, তো রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে বাবাকে আমি স্পেশালি দেখবে প্যাট্রিয়ার্কি সোসাইটিতে আমরা, মানে বা তখনকার রবি ঠাকুরের বেসিক্যালি সময়তে রাজ পরিবারে জন্ম, তো বাবা ছেলেদেরকে সময় দিচ্ছে এই একটা ঘটনা ঘটতো না। বেসিক্যালি এই জিনিসটা হতো না। বাবার কাজে ব্যস্ত থাকতো, উনি ওনার বাড়িতে একটা ঘরের মধ্যে আবদ্ধ থাকতেন, শ্যাম চাকর গাইড করতো তাকে। তো সেই সিচুয়েশনেতে তিনি প্রথম সুযোগ পান বাবার সাথে অতটা টাইম কাটানোর। বাবার সাথে তিনি হিমালয়েতে যখন যান, একটা রাত থাকেন একটা ঘরেতে, সেই ঘরেতে বাবার সাথে থাকা, বাবার সাথে গল্প শোনা, গল্প পড়া, সেটা তার জীবনকে বিশাল পরিমাণে ইম্প্যাক্ট করেছিল। ফাদার রিলেশনশিপ দিয়েছি তো অ্যাট হিমালয়াস, ওই হিমালয়াস এর কোশ্চেনটাতে